ডেমোক্রেসি এগুলোর চ্যাম্পিয়ন বলে, সারা বিশ্বে সবক দেয়, লেকচার দেয়, তারা যারা আপনার নাম কি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পুতিনকে অভিযোগ দেয় ইউক্রেনকে হামলা করছে, ইউক্রেনের স্বাধীনতা হরণ করছে, তারাই মাদুরোকে তুলে নিয়ে গেল এবং সঙ্গে তার স্ত্রীকেও। কতটা নির্মমতা! এবং আজ আমার মনে পড়ছে 1990 ডিসেম্বরের দিকে বা 91 দিকে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, উনি আমার মামা, আমার মার বড় ভাই, উনি বেঁচে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র ছিল, ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতো, না সরি মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে চাকরি করতে। আমি বললাম যে আমার সঙ্গে খুব তর্ক হতো, যেহেতু আমি সমাজতন্ত্রের সমর্থক। আমি বললাম যে মামা, তোমার তো খুশি লাগার কথা, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, এখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ বুর্জোয়া অর্থনীতির, মুক্তবাজার অর্থনীতি জয় জয়কার। তা মামা খুব ব্রিলিয়ান্ট মানুষ ছিল, বললো যে না বাবা, বিশ্বটা এককেন্দ্রিক হয়ে গেল এবং এটার ফল খারাপ হবে। এবং ঠিকই বলেছিলেন। আমাদের এই যে ডিসেম্বর মাস পার হলাম কেবল, রবি ভাই বীর মুক্তিযোদ্ধা আরো ভালো বলতে পারবেন, আফসারি ভাই ও রাজনৈতিক নেতা, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র যখন সপ্ত নৌবহর পাঠালো পাকিস্তান বাহিনীকে সহায়তা করার জন্য, তখন কিন্তু ভারতও অসহায় হয়ে পড়েছিল। তখন সোভিয়েত ইউনিয়ন সারা বিশ্বে 1949 সাল থেকে বিশ্বের নিপীড়িত, নির্যাতিত ঔপনিবেশিক দেশগুলোর স্বাধীনতার জন্য একটা পজিটিভ ভূমিকা নিয়েছিল। এবং আপনারা নিশ্চয়ই জানেন, সোভিয়েত ইউনিয়ন একদিনে ডিসেম্বরের 6 অথবা 7 তারিখে 1971 4বার ভেটো দিয়েছিল যে আপনার ওর নাম কি, এই বাংলাদেশে সরি এই সপ্ত নৌবহর ভারত মহাসাগরে যাবে, সরি মাফ করবেন, যুদ্ধবিরতি হবে না, কারণ যুদ্ধবিরতি হলে তখন মুজিবনগর সরকারের মধ্যে অনেকে ভীতু বা অনেক ধরনের দালাল ছিল। তো এই যে দৃঢ়তা সোভিয়েত ইউনিয়ন দেখিয়েছিল বলে আমাদের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন অবদান কোনো বীর বিক্রম বীর উত্তমের চেয়ে কম নয়। তো এই মাদুরোর ঘটনার আমি জাস্ট একটা লাইন আপনার অনুমতি নিয়ে পড়ছি। আমি আজকে পল্টন চেম্বারে দেখছিলাম চার্টার অব ইউনাইটেড নেশনস, যারা আমাদেরকেও জ্ঞান দেয় গণতন্ত্রের, মানবাধিকারের, ইলেকশন সুষ্ঠু করার। সেখানে তাদের ডিক্লেয়ারটাই ছিল উই দ্য পিপল অব দি ইউনাইটেড নেশনস, অর্থাৎ সারা বিশ্বের জনগণ, এটা 45 সালে সান ফ্রান্সিসকোতে, টু সেভ সাকসিডিং জেনারেশনস ফ্রম দ্য scourge of war which twice in our lifetime has brought untold sorrow to mankind. অর্থাৎ আমাদের বিশ্ববাসীর জীবনে দুইবার দুটি বিশ্বযুদ্ধের যে নির্মমতা, হত্যা, যন্ত্রণা, সেখান থেকে মুক্তির জন্যই এই জাতিসংঘ। এবং জাতিসংঘের চ্যাপ্টার 1 এর আর্টিকেল 2 এ আছে, 1 এ আছে, টু মেইনটেইন ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি and to that end to take effective collective measures for the prevention and removal of threats to the peace, শব্দগুলো দেখেন, for the suppression of acts of aggression or other breaches of the peace। এবং আরেকটা কথা, মিলেমিশে থাকবে, সো লার্জ কান্ট্রি হোক সো স্মল কান্ট্রি হোক। তো শনিবারের ঘটনার পর আমার মনে হচ্ছিল যে ইন্টারন্যাশনাল লয়ে অনেকে লেখাপড়া করে, আমরাও আইনের ছাত্র হিসেবে পড়েছি, অনার্সে মাস্টার্সে, বা এখনো আইনের চর্চা করার চেষ্টা করছি। এটা হাস্যকর হয়ে গেল। এটা হচ্ছে পাড়ার সেই গুন্ডা, যার কোনো মেয়েকে পছন্দ হয় উঠিয়ে নিয়ে যায়, যে দল যে যখন ক্ষমতায় থাকে তার ক্ষমতার মিসইউজ করে। তো এটা মার্কিন যুক্তরাষ্ট্র একদম, এবং আপনি যে দেশটায় আছেন সেই যে ইউকে, গণতন্ত্রের সূতিকাগার, ওয়েস্টার্ন ডেমোক্রেসি, কি নির্লজ্জভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারি করছে। এবং যুক্তরাজ্যের এই তাবেদারি আজকে নতুন না। তারা যে লিবিয়া, ইরাক, বিশেষ করে আমি সাদ্দাম বা মোহাম্মদ গাদ্দাফি কারো সমর্থক নই, কিন্তু তাও তো তাদের সময় দুটি দেশই স্থিরতা ছিল, হয়তো গণতন্ত্র কম ছিল বা ছিল না, কিন্তু একটি মিথ্যা তথ্য দিয়ে পরে তো টনি ব্লেয়ার স্বীকারই করলো যে তাদের কাছে ভুল ইনফরমেশন ছিল, যে সাদ্দামের কাছে আপনার রাসায়নিক অস্ত্র আছে, আসলে নেই। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী মনোভাবটা আজকের না। আমরা ছাত্র জীবনে স্লোগান দিতাম, হাত গুতাও মার্কিন, ফুরিয়ে গেছে তোদের দিক। কিন্তু আমাদের ট্র্যাজেডি, গণতন্ত্রের জন্য আমরা বাংলাদেশের যারা গণতন্ত্রে বিশ্বাসী, গত 14-15 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছি, তারাও দিয়েছে। এখন তো আমি আজকে একটা ভাবছিলাম আপনার টকশোতে আসার আগে, আমার চেম্বারে কাজ করতে করতে, মনে করে নেন আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বা ধরেন নির্বাচনে সুষ্ঠু হলে ধরেন 18 বা 24-এ বিএনপি জিতত, বেগম জিয়া হোক, প্রয়াত আমি শ্রদ্ধা জানাই, বা তারেক রহমান প্রধানমন্ত্রী। আপনি চিন্তা করেন এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বে আসিফ নজরুলের
মতো বুদ্ধিজীবীরা, অন্যান্য বুদ্ধিজীবীরা, আজাদি ইনকিলাব পাগল হয়ে যেত না? কেন সরকার প্রতিবাদ করছে না, কেন প্রতিবাদ নিন্দালিপি দিচ্ছে না? পুরো বাংলাদেশ চুপ। আমি অবাক। আমি জানি না, আমাকে তথ্যে অসম্পূর্ণ থাকলে দর্শকগণ মাফ করবেন। রবি ভাই অত্যন্ত সচেতন মানুষ, বা আফসারি ভাই, আমি দেখিনি কোনো বামপন্থী দলও কোনো প্রতিবাদ মিছিল করছে কিনা, আমার চোখে পড়েনি, আমার জানা নেই, হয়তো করেছে বা অন্যরা। এইটা তো এটা খুবই উদ্বেগের বিষয়। আপনি ধরেন রাশিয়া যদি আজকে জেলোনিসকে তুলে নিয়ে যায়, আপনি কি করবেন? বা ভারত যেরকম পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক 3বার করলো, উড়ি, আরেকটা কোনটা লাস্ট, ওই যে অপারেশন সিন্দুর, এগুলো তো সারা বিশ্বের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে নষ্ট করেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের দেশের মধ্যে গণতন্ত্র খুবই আধুনিক, চমৎকার, এটা আমরাও মানি, কিন্তু তার বহির্বিশ্বের যে সাম্রাজ্যবাদী নীতি, এটা তো আমি মনে করি দল মত নির্বিশেষে এইটা নিন্দা করা উচিত। হয়রাজ আমাদের প্রিয় তরুণদের যে নতুন দল, সে ছোট হোক আর ক্ষুদ্র হোক আর যাই হোক, তারা গতকালই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বৈঠক করছে, এম্বাসিতে গিয়ে নির্বাচনের লেকচার নিয়েছে। তো সুতরাং এটা খুবই আমি মনে করি যে সারা বিশ্বের জন্য একটা উদ্বেগের। এবং আমি তো প্রত্যাশা করব রাশিয়া, চীন, কিউবা, ইরান তারা অত্যন্ত কার্যকর উদ্যোগ নেবে। আমি কোনো মেরিটেই গেলাম না হাসিনা আক্তার, মাদুর, কি নাম ভদ্রলোকের, নিকোলাস মাদুর, টিপিক্যাল ল্যাটিন আমেরিকান শব্দ এগুলো নাম। ওই ভদ্রলোক বা তার ওয়াইফের কি অপরাধ, বা তারই কি অপরাধ, কোন আইনে তাকে? এবং পরবর্তীতে যিনি করেছেন, শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে, উনি তো মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছে, কিন্তু এইখানেও তো হুমকি দিয়েছে। না না, সেটা তো করবে, আমি তো স্যালুট দেই তাকে। এবং যে ভেনিজুয়েলার যে আপনার প্রতিরক্ষা মন্ত্রী, সেও বলেছে আমরা মাথা নত করব না। আমার কথা হচ্ছে, মাদুরোর বিরুদ্ধে যদি সত্যিকার অর্থে অভিযোগ থাকে যে আমেরিকায় ড্রাগের ব্যবসা করে তারা, কথার কথা, আপনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করবেন বা ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টে মামলা করবেন। আপনার জোর আছে তাই তুলে নিয়ে চলে আসবেন। তাহলে তো এই তোলাতুলি শুরু করলে তো বিশ্ব আবার অন্ধকারের দিকে যাবে। কাজে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি বিএনপি সহ অন্যান্য যারা উদার গণতান্ত্রিক দল, আমি মনে করি অন্য কোনো চিন্তা না করে তাদের এটা নিন্দা জানানো উচিত। যদি জানিয়ে থাকে ধন্যবাদ, না হলেও লেট বেটার দেন নেভার। আমরা বাংলাদেশের মানুষ মনে করি যে গণতন্ত্রের পক্ষে, প্রত্যেক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘটনা, এটা হচ্ছে, আমি শেষ করি, ওই একটা বিখ্যাত কবিতা জার্মানের এক আপনার জার্মানি এক পাদ্রি লিখেছিল যে হোয়েন দে কিল্ড ফ্যাসিস্ট কিল্ড সোশ্যালিস্ট উই আর রিলিভ, যে না, তারা সোশ্যালিস্টকে হত্যা করেছে, আমরা প্রতিবাদ করিনি। তারপর যারা ক্যাথলিককে হত্যা করলো, তখন আমরা প্রতিবাদ করিনি যে আমি তো সোশ্যালিস্টও নই, আমি ক্যাথলিকও নই। তারপর যখন ডেমোক্রেটিককে হত্যা করলো, তখন আমি বললাম আমি তো ডেমোক্রেটিকও নই। পরে যখন আমাকে হত্যা করতে আসলো, তখন আর কেউ নেই সমাজে যে এই অন্যের প্রতিবাদ করবে। তাই যে আমরা প্রতিদিন হিটলার ফ্যাসিস্ট বলি, এখন তো মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে ফ্যাসিস্ট নতুন ভাবে, আর তো সারা বিশ্বে নজিরবিহীন একটা দেশের রাষ্ট্রপতিকে উঠিয়ে নিয়ে যাওয়া। এবং ট্রাম্প কিন্তু কোনো লুকোচুরি করেনি হাসিনা, সে বলেছে ভেনিজুয়েলার তেল আমাদের দরকার, আমার স্যাভরন সব বিভিন্ন কোম্পানি আছে, শেল, তারা এগুলো নেবে। সো এইখানে মাদুরোর বিরুদ্ধে, ওর নাম কি, ড্রাগের অভিযোগ, এগুলো ঠুনকো, মেইন হচ্ছে তারা তেল নেবে। এবং এই যে এক দর্শক ঠিকই বলেছে, সাদ্দামকে তৈরিও করেছিল আমেরিকায়। এবং আপনি জানেন, সাদ্দাম ইরাক দখলের আগের দিন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরকে বলেছিল আমি যাবো, কেন যাও, অসুবিধা কি, তুমি নাও। পরে তো আবার এই করে আমেরিকার এই খেলা। এবং একটা সাদৃশ্য আছে এখানেও, যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লু আইড ম্যান ডক্টর ইউনুস শান্তিতে নোবেল জয়ী ক্ষমতায় আছেন, আবার ওই ওর নাম কি, আরে যুক্তরাষ্ট্রের মাদার ওজনা কি পিকুলিয়ার নাম ভদ্রমহিলার, সেও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লু আইড ডটার, তাকে শান্তিতে নোবেলও দিয়েছে আমেরিকায় উদ্যোগ নিয়ে। এখন তো নোবেল বোঝা গেছে মোটিভেটেড, ইটস এ ইউএস পন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ মতো এগুলো হয়। তো যাই হোক, সেই ভদ্রলোক আবার সেই ভদ্র মহিলাকে আবার ট্রাম্প বললো, আমি নিজে দেখলাম ফ্লোরিডা কনফারেন্সে, যে না, ওই মহিলা যোগ্য না, আমরাই চালাবো। তো যাই হোক, এটা খুবই উদ্বেগের। আমি মনে করি জাতিসংঘে যদি ন্যূনতম লজ্জা থাকে, ইমিডিয়েট বৈঠক করা দরকার সিকিউরিটি কাউন্সিলে, এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘ চার্টারের সম্পূর্ণ ভায়োলেশন।
থ্যাংক ইউ মামুন মাহবুব। আমি যদি মনির ইসলাম রবি আপনার কাছে একটু শুনতে চাই যে এই বিষয়ে আপনারও একটু মতামত চাই নিকোলাস মাদুরোর বিষয়ে, এবং সাথে আপনার কাছে যুক্ত করতে চাই যে এনসিপি আমাদের যে তরুণ দল এবং জুলাইতে তাদের ম্যাক্সিমাম তারা জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, সেই তরুণ দল আসলে আজাদিকে বেছে নিয়েছে, গোলামিকে বেছে নেওয়া হয় নাই, এবং প্রশাসন এক ধরনের হাইজ্যাক হয়েছে এরকম বলা হচ্ছে। তো আপনার কাছে একটু শুনতে চাই যে আপনাদেরকে নিয়ে এখানেও কমেন্টও অনেক কিছু আসছে। তো সে বিষয়ে আস্তে, আস্তে যাবো। এক ধরনের মেকানিজম করা হচ্ছে ইলেকশন নিয়ে, সেগুলোও দর্শক বলছে। তারপরে ডিজিএফআই দেখা করতে গেলে সমবেদনা জানাতে গেলে কেন কথা হয়, সেগুলো নিয়েও কথা উঠছে। তো আপনার কাছে একটু শুনতে চাই যে কেন এরকম হচ্ছে? বিএনপিকে ঘিরে, নির্বাচনকে ঘিরে কেন এত কথা? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালিকা, আমার সাথে দুইজন বিজ্ঞ উপস্থাপক, অ্যাডভোকেট ইয়েস। মামুন মাহমুদ এবং মেজর আফসারি সাহেব, যারা আমাদেরকে দেখছেন শুনছেন দেশে প্রবাসে আপনার মাধ্যমে, আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি শোক প্রকাশ করছি গণতন্ত্রের মা, জাতির বিবেক বনমালা খালেদা জিয়ার প্রতি। আমি ভাই এই যে মাদুলু টাদুলু এগুলো আমাকে মারা দাদিরা ওই কোমরের মধ্যে কিনতো। আমি এগুলি সম্বন্ধে খুব একটা অভিজ্ঞতা নেই। তা আমি একটা জিনিস ধন্যবাদ দিতে চাই বর্তমান ক্যাবিনেটকে, প্রধান উপদেষ্টা এবং বিশেষভাবে ক্রিয়ার দায়িত্বে যিনি আছেন আসিফ নজরুল আইন সহ। ভারত আমাদের বিশ্ববিখ্যাত কাটার মাস্টার মুস্তাফিজকে বহিষ্কার করেছে কলকাতা নাইট রাইডার্সে, যাকে প্রায় 9.5 কোটি টাকার বিনিময়ে কিনে নেওয়ার পরে ভারতীয় এই জঙ্গি আরএসএস এবং বিজেপির চাপের মুখে যিনি বিসিসিআই এখন আইসিসি এর প্রেসিডেন্ট, তিনি নিজে হলো আপনার জয় সাহা, সে হলো অমিত শাহর ছেলে। তার মাধ্যমে তারা এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন। জারি করার পরে আমরা এই প্রথম, আমি বাংলাদেশে একজন নাগরিক হিসেবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। আমি যত সরকার গেছে, এই প্রথম একটি সরকার যারা সরাসরি থ্রেট করে দিল ভারতকে, যেটা কখনো কোন সরকার করার সুযোগ পায়নি বা করেনি। সেটা হলো যে কাউন্টার থ্রেট। আপনারা মোস্তাফিজকে বাদ দিয়ে দিচ্ছেন, আমরা বাংলাদেশে খেলোয়াড়রা বিশ্বকাপে ভারতে খেলতে যাব না, কারণ আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। আপনারা আমাদের নিরাপত্তা দিতে পারবেন না, সেজন্য আমরা যাব না। এবং সাথে সাথে আমি আর একটু ধন্যবাদ দিই, এখন সম্প্রচারের দায়িত্বে আছে রেজওয়ানা, তিনি সভা করে সরাসরি বলে দিয়েছেন যে ভারতীয় আইপিএল এর সম্প্রচার সম্পূর্ণভাবে বাংলাদেশে বন্ধ থাকবে। ধন্যবাদ জানাই ইউনূস সাহেবকে এবং তার ক্যাবিনেট। আমাদেরকে মাজা শক্ত করে দাঁড়াতো, কেউ না কেউ চেষ্টা করত। সেই চেষ্টা যদি আমরা না করি তাহলে সেটা আমার জন্য দুর্ভাগ্য। এটা দেখেন আইন অঙ্গনের ব্যাপার। মাহবুব ভাই এখানে আছেন, একটা মেয়েকে নারী সে গ্রেপ্তার করে নিয়ে গেলেন একটা অভিযোগের ভিত্তিতে, চাঁদার দাবি করেছে। তো চাঁদার দাবি, একজন মহিলা চাঁদার দাবি করছে, এটাকে কতটুকু গ্রহণযোগ্য আমি জানি না, তবে যদি করে থাকে তাহলে সেটা তার জন্য দুর্ভাগ্য। তাকে আদালতে নিয়ে আসলেন, তাকে মামলা দিলেন। কি মামলা দিলেন? এফআইআর খুঁজেন, সার্চ দেন ওয়েবসাইটে ঢাকা মেট্রো, তার নামে তো যিনি অভিযোগ উত্থাপন করছে তার কোনো বক্তব্যই নেই। আবার আদালতে পাঠিয়ে দিলেন, 2 দিনের রিমান্ড চাই। আসলে আমাদের এই সমস্ত পুলিশ কর্মকর্তারা, আর একটা জিনিস তো যে মাহবুব ভাই জানেন, আমাদের ঢাকা মেট্রোপলিটন কোর্টটা চলে হলো সব জিআরও বুঝেন, কোর্ট ইন্সপেক্টর। এই টোটাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে পরিচালনা করে না। এখানে কোনো আইনজীবীর কোনো পাত্তা নেই,
কোনো বিচারকের কোনো সে নেই, এরা যা বলবে তাই করতে হবে। একটা বিশাল সিন্ডিকেট। সেখানে আমি মনে করি, মাহবুব ভাই আপনাকে আমি বলি, অনুরোধ করি, আপনারা আইনজীবীরাও বলেন, আমি বলছি, টোটাল জুডিশিয়াল সিস্টেমের মধ্যে মেট্রোপলিটন কোর্টকে নিয়ে আসতে হবে। এই পুলিশ অফিসার জিআরও, এই সিআরও, এসিও, এদেরকে নাক গলাতে দেওয়া যাবে না। তাদের কাজ কি? কাস্টোডিয়ানকে আদালতে হাজির করবে, আবার তাকে নিয়ে হাজতখানায় রাখবে। এটা হলো তাদের ডিউটি। এর বাইরে জুডিশিয়াল ম্যাটারে তাদেরকে কোনো অবস্থাতে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে। যার কারণে আজকে আমাদের নিরীহ জনগণ যারা গ্রেপ্তার হচ্ছে বা গ্রেপ্তার হচ্ছেন, তারা আইনের শাসন থেকে সম্পূর্ণভাবে বিচ্যুত করতেছে। আমি এটা তীব্র নিন্দা জানাই এই সমস্ত কর্মকাণ্ড। আবারও কিন্তু নতুন আমার করে এখানে একটা প্রশ্ন, মনির ইসলাম রবি ভাই, সুরভি তো আজকে গ্রেফতার হয়নি, সুরভি গ্রেফতার হয়েছে আরো কয়েকদিন আগে। তখন এগুলো কেন আলোচনায় আসেনি? সুরভি কেন গ্রেফতার হয়েছে, কেন ইয়ে হয়েছে? আমরা দেখতে পাচ্ছি গতকালকে থেকে এগুলা মানে বের হচ্ছে যে সুরভি কে নিয়ে, এবং আজকে তো তাকে রিমান্ড মঞ্জুর হলো। তো এটা যদি প্রতারণার মামলা হয়, সুরভিকে আমরা নিজেরাও দেখেছি যে সে তাকে কোন ঘর থেকে বের করেছে। তো সেখানে 50 কোটি টাকার মানে, তার মানে তো এর আগে সে অনেক চাঁদাবাজি করছে, এরকমই তো বোঝা যায় মানে মামলার ইয়েতে। বাইরে আমরা আসলে আমাদের মিডিয়া গুলি আছে হলো মাদুলিয়া, সেখানে ন্যায় অন্যায়ের কথা তো আমরা বলি না, সত্যটাকে আমরা উচ্চারণ করি না। যে সমস্ত টপিকসে আমাদের কথা বলাই উচিত না, এর যে বাঙালি হিসাবে আমি মনে করি সেগুলি আপনারা আমাদেরকে হজম করান, খাওয়া, এর অত্যন্ত ন্যাক্কারজনক। আজকে সুরভি সম্বন্ধে যে কথা বলছেন আপনি, সে কথাটা আমি এই জন্যই বললাম, আমি কোনো সুরভির দলও করি না, সুরভির পার্টির লোক না। সে আমার একজন বোন। আমি মনে করি আমি আইনের ভিত্তিতে কথাটা বলছি, আমি কোনো পার্টি ম্যান হিসেবে কথাটা বলিনি। তারপরে আইন তো কি বলে? মাহাদিকে তো আমরা দেখলাম যে রাতারাতি কোর্ট বসানো হলো বা ইয়ে করলো, খুব দ্রুত তাকে বের করে নেওয়া হলো। রাতে যাই কোর্ট বসায় না, রাতে কোর্ট বসা নাই, আপনাকে আমি বলি, রাতে কোন কোর্ট বসা নাই। আমরা মানে দ্রুত যেটা করা কোর্ট হয়েছে, করেন, রাতে কোর্ট না বসানো না বলতে সেটা আমি না, বুঝেছি। আপনি আমার কথাটা শুনেন ভাই। আমাদের উপস্থাপনার কারণে একজন লোক বিপদগ্রস্ত হোক, এটা আমরা চাই না। জুডিশিয়াল ম্যাটার। মাহবুব ভাই আছেন এখানে, অ্যাডভোকেট, বুঝবেন। যখনই ওনাকে রিমান্ড মঞ্জুর করছে, তখন ওনার যে লয়ার ওই সিমিলার কোর্টের আরো উপরের কোর্ট যেটা, সেখানে যায় একটা অবজেকশন প্লেস করছে এবং সেখানে শুনানি হয়েছে। সেই আদালত শুনানি করে সুরভির উকিল বুঝাইতে সক্ষম হয়েছে যে এই রিমান্ডের কোনো অর্থ নাই। মাননীয় আদালত সেই রিমান্ড ক্যান্সেল করে তাকে জামিন দিয়ে দিচ্ছে। কারণ হলো, এটা হলো কোর্টের কতগুলো নিয়ম আছে, যে নিম্ন আদালতে কিছু হইলে সেটা উচ্চ আদালতে যাইতে হলে একটা পিটিশন করতে হয়, টাইম দেয়, শুনানি হয়। এটা তাৎক্ষণিক শুনানি হয়েছে, মানে মেনশন করছে, ওনার উকিল মেনশন করছে যে না, আমি নিগৃহীত হচ্ছি, আমার উপরে জুলুম হচ্ছে, সেহেতু আপনাকে শুনতে হবে। আমি প্রসেস মেনটেন করে আসলে আমি ক্ষতিগ্রস্ত হব। তখন আদালত শুনছে, আদালত সিদ্ধান্ত দিছে, সেটাকে আমরা ধন্যবাদ জানাই। এখন যে ওই যে মাদুলি খুব চিন্তা ভাবনায় আছেন, মাদুলিরে এই গলার মধ্যে, আমেরিকার গলার মধ্যে পরাই দিছে। মাদের প্রসঙ্গ আমরা বাদ দিই, যেহেতু মানে আমার মনে হয় না না না, আমি বলি না, এটাও শুনেন, এটাও শুনেন, শুনেন শুনেন শোনার খুব শক্ত। এই মাদুলিকে গলায়, আমেরিকার গলায় ঝুলাই দিছে এই মাদুলির ড্রাইভার, যিনি মাদুরের সাথে দীর্ঘদিন ক্ষমতা আসার পরে মাদুরের সবচেয়ে কাছের লোকটা হলো, দেখেন তিনটা লোক হলো একজন লোকের, পুরুষদের খুব কাছের লোক হয়। একটা হলো যে আপনার অফিসের ওয়ার্ডারলি পিয়ন, পিয়ন থাকে অনেক, ওয়ার্ডারলি পিয়ন মানে স্পেশালি আপনার জন্য বরাদ্দ পিয়নটা যে কাজ করে, ওয়ার্ডারলি পিয়ন, ড্রাইভার, আর হলো বাসায় গেলে কাজের বুয়া। এই তিনটা জিনিস একজন ব্যক্তি জীবনে মেনটেন করতে হয়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। এখন তিনি তার বন্ধু
তাকে ড্রাইভার হিসাবে চুজ করছে, সিআই তাকে কিনে নিছে, তার মাধ্যমে সমস্ত ডাটা কালেকশন করে তারা মাদুরো যে বাসায় থাকে এরকম একটা দামি বাসা বানায়া, বাড়ি বানায়া, সেখানে অপারেশন কিভাবে করবে সেটার মহড়া দিছে 1 মাস পর্যন্ত। সবকিছু কমপ্লিট করে, যেটা যে আফসার ভাইরা বুঝেন, আফসারি ভাইরা করে তারপরে তারা মুভমেন্টটা করছে এবং তাকে গ্রেফতার করে তার স্ত্রী সহ নিয়ে চলে গেছে। দেখেন, এই রাষ্ট্রটার জন্ম ইতিহাস আছে। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম তেলের মজুদের দেশটার নাম হলো ভেনেজুয়েলা। প্রথম দেশটার নাম হলো সৌদি আরব, দ্বিতীয় দেশটাই হলো ভেনেজুয়েলা। যে তেল ক্ষেত্রের উপরে দীর্ঘদিন পর্যন্ত আমেরিকার একটা নিশানা আছে। এই দেশটা যিনি স্বাধীন করেছিল সানমন বলিভিয়ার, একজন বিপ্লবী, বিপ্লব করে এই বলিভিয়াকে স্বাধীন করেছিল এবং এই বলিভিয়ার নামের উপরেই কিন্তু বলিভিয়া রাষ্ট্রটা নামকরণ করা হয়েছে। তারপরে হুগো চেভেজ সম্বন্ধে আপনারা জানেন কতটুকু, দীর্ঘদিন এই রাষ্ট্রটার প্রেসিডেন্ট ছিলেন। সেও আপনার ক্যাস্ট্রো সাথে একসাথে তারা শেষ করবেন। কমিউনিজমের দিকে, কমিউনিজমের লোক ছিলেন। তার মৃত্যুর পরে মাদুরো, এখন বর্তমান যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি রাষ্ট্রপতি হয়েছেন। ভেনেজুয়েলার উপরে চাপ ছিল ওপেকের মাধ্যমে। জানেন, পৃথিবীতে তেল কোম্পানিগুলির একটা সংগঠন আছে ওপেক, তার মাধ্যমে তারা ডিস্ট্রিবিউশন করে যে কোন রাষ্ট্র কত ব্যারেল তেল প্রতিদিন উত্তোলন করবো, যেটা চাহিদা মোতাবেক জ্বালানি পৃথিবীতে সরবরাহ করবে। কিন্তু হুগো চেভেজ এর আমলেও তারা এটা বহাল করতে পারে নাই এবং মাদুরো আসার পরেও ওপেক তাদের উপরে যে ধার্যকৃত 24,000 ব্যারেল বা 42,000 ব্যারেল এরকম যে একটা নীতি নির্ধারণ করতো, তারা সেই অনুযায়ী তেল উত্তোলন করতো। তারা বলতো যে আমাদের তেল ক্ষেত্রগুলির মধ্যে উত্তোলনের জন্য যে সমস্ত সিস্টেম আছে সেগুলি পুরনো, সেকালে মেনটেনেন্স করতেছে, এটা হচ্ছে সেটা। আপনাকে আবারও শুনবো, শেষ করবেন প্লিজ। এখন এই অবস্থায় আমেরিকার ব্যাপার হলো যে এটা দ্বিতীয় বৃহত্তম তেলের রিজার্ভ এখানে, এদের তেল থাকলে সে তেল কোথায় যাবে? বিপদে পড়লে, যুদ্ধ লাগলে এই তেল তারা সরবরাহ করবে চীনকে, তারা রাশিয়াকে সরবরাহ করবে। তাহলে আমার জন্য এটা বিপজ্জনক। সেহেতু তাদের এই স্ট্র্যাটেজিসটা দীর্ঘদিনের ছিল, মার্কিন স্ট্র্যাটেজিসটা, সে আলোকেই তারা কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটাইছে। ছোট্ট করে একটা কথা বলে যায়, আমরা খেলে তো চুপ করতে কন, তাহলে বুঝবেন না। পৃথিবীতে 2টা দেশ, বন্ধু দেশ আছে, 2টা রাষ্ট্র আছে বৃহৎ, সর্ববৃহৎ ক্ষমতার অধিকারী। 3টা রাষ্ট্রের মধ্যে একটা হলো আপনার আমেরিকা, তারা সরাসরি মাদুরোরে লয়ে যায়। আর 2টা রাষ্ট্র আছে, একটা হলো রাশিয়া আর একটা হলো চীন। তারা হলো বিবৃতি দেয়। কেমন বিবৃতি দেয়? এই সাদ্দাম মরে গেছে, অন্যায় কাম করছে, আমেরিকা এটা করা ঠিক হয়নি। গাদ্দাফিরে মেরে লাইছে, এটা অন্যায় কাম করছে, এটা ঠিক হয়নি। আপনার আসাদের দেশ সিরিয়া দখল করে লয়ে গেছে, আসাদরে নিয়ে ওনাকে বাইতে রাখছে, রাষ্ট্র চলে গেছে। এই 2টা রাষ্ট্রকে যারা বিশ্বাস করবেন তারা হলো আখেরে মারা যাবে, কারণ ওরা নিজেরা পক্ষ হইয়া যুদ্ধ করতে আসে না। যে কথাটা মামুন ভাই বলছিল যে 71 সালে 6ষ্ঠ নৌবহর পাঠাইছিল বাংলাদেশে। আমেরিকা হলো সে রাষ্ট্র যেটা কমিটমেন্ট করে সেটা 100% ফুলফিল করে। আর এই চীন এবং রাশিয়া হলো বিবৃতিবাজ, বিবৃতিতে সাফাবাজিতে চ্যাম্পিয়ন। ওদের কোনো বন্ধু পৃথিবীতে বেঁচে নাই। লিবিয়ার কর্নেল গাদ্দাফিরে বাইরে মেরে লাইছে, সাদ্দামরে ফাঁসিতে তুলে দিচ্ছে। আপনার এই আনোয়ার সাদাতরে ডস দিয়া 69-এর যে আরব ইসরায়েল যুদ্ধ, অস্ত্র দিব কইয়া রাশিয়া, এই চীন অস্ত্র দেয় নাই। এই সামান্য একটা ইসরায়েলের কাছে পুরো আরব বিশ্ব সেদিন পরাজিত হয়েছে ওদের গাদ্দারির জন্য। এই গাদ্দারদের কথা শুনবেন না, আমেরিকার জুতা টানাও বলা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি মেজর আফসারি আপনার কাছে যেটা জানতে চাইবো যে
বিএনপি থেকে আসলে কোনো অভিযোগ আসছে না সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে, যে সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না বা পরিবেশ আছে কি নাই। যদিও আগে আমরা বিএনপির পক্ষ থেকেই বেশ অভিযোগ পেয়েছি, কিন্তু এখন জামাত থেকে পাচ্ছি বা জামাতের জোট যারা আছে তারা বলছে, স্বতন্ত্র যারা আছে তারাও এই যে মনোনয়ন দাখিল করা বা মনোনয়নের অনেক অনিয়মের কথা তুলে ধরেছে। তো এটা অনেকেই বলছে, বিশেষ করে এনসিপি স্পষ্ট করে বলছে যে প্রশাসন একদিকে ঝুঁকে গেছে একটি দলের দিকে। আপনি কি মনে করেন কিনা? আর বিএনপি থেকে আমরা আসলে কোনো অভিযোগ পাচ্ছি না, সেই হিসেবে আমরা আসলে ধরে নিতে পারি কিনা প্রশাসন বিএনপি দিকে ঝুঁকে গেছে বা নির্বাচন কমিশন বিএনপি দিকে ঝুঁকে গেছে, বা এবারও আমরা একটা সুষ্ঠু স্বাভাবিক একটা নির্বাচন পাচ্ছি না, সেরকম দৃশ্য কি আপনি দেখতে পান কিনা? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম বাংলাদেশ সংস্কার পার্টি এবং জাতীয় সংস্কার জোটের পক্ষ থেকে আপনাকে এবং আমাদের অত্যন্ত বিজ্ঞ দুইজন সহালোচক এবং দেশের মালিক জনগণ যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা এবং সালাম। আমাদের দল এবং জোট এবার নির্বাচনে যাচ্ছে না, এটা আমরা ঘোষণা দিয়েই আমরা নির্বাচন থেকে দূরে রয়েছি। এর একটা কারণ হলো ন্যূনতম যে সংস্কারটুকু হওয়া দরকার ছিল নির্বাচনে, ক্যান্ডিডেটকে গুলি করা হয়, হত্যা করা হয়, এই ধরনের পরিবেশে আমরা নির্বাচনে যেতে চাইনি। অনেকেই অবশ্যই এবার নির্বাচনে বাদ পড়ছেন, আবার কেউ ঢুকে যাচ্ছেন, নৈতিক অনৈতিক অনেক কিছুই ঘটতে যাচ্ছে। আমি পরবর্তীতে আলোচনা করব। শুরুতে আমি এই যে সর্বশেষ নিকোলাস মাদুরোর ঘটনাটা সম্পর্কে একটু বলতে চাই। যদিও মামুন ভাই পরিষ্কারভাবে ঐতিহাসিকভাবে সবই বর্ণনা করেছেন, আর রবি ভাই তো কিছুই বলবেন না বলে সবই বলে ফেলেছেন বা আরো বেশি বলেছেন আর কি। তো আমি সামান্য কিছু পয়েন্ট বলবো খুব সংক্ষেপে। প্রথম কথা হলো, বর্তমান বিশ্বে মানবিকতার খুব অভাব। বর্তমান বিশ্ব একটা অর্থনৈতিক যুদ্ধ নিয়ে বা ডাকাতি যে মনোভাব, এই মনোভাব নিয়ে পরাশক্তিগুলো চলছে। এই রাজনীতির আবিষ্কার হয়েছিল ওয়েলফেয়ার বা কল্যাণের কারণে। এই রাজনীতি এখন ধামাচাপা পড়ে যাচ্ছে অর্থনৈতিক শক্তির কাছে। আগে রাজনীতির মাধ্যমে অর্থনৈতিক শক্তিকে বৃদ্ধি করা হতো, আর এখন অর্থনৈতিক শক্তি রাজনীতিকে দাবিয়ে রাখে। এবং এইসব বিষয়ের কারণে আমাদের নেতাদেরও অনেক দেখছি অনেকে অনেক কথা যা বলার যখন সেটা বলছেন না। তবে আমি এই ঘটনাটিকে তেল গ্যাস ডাকাতি বা সম্পদ ডাকাতির ঘটনাই বলে মনে করি, আর বাকি সব ছুতা। আপনি দেখেন ব্রিটিশদের আধিপত্য যা ছিল, আপনি যেখানে আছেন, তাদেরও কিন্তু পতন হয়েছে। একসময় ব্রিটিশরা বলতো আমাদের রাজ্যে সূর্য ডোবে না, অর্থাৎ পৃথিবীর যেদিকে সূর্য ওঠে এবং যেদিকে অস্ত যায় সব জায়গায় তাদের সাম্রাজ্য ছিল, সেটা নাই। সোভিয়েত ইউনিয়নও ভেঙে পড়েছে। এর জন্য পৃথিবীটা একটা ইমব্যালেন্স হয়ে গেছে। এখন চীন তারাও ব্যবসার দিকে বেশি মনোযোগ দিতে গিয়ে এই যে রাজনৈতিক বা অপরাজনীতির যে প্রভাব, সেখানে তারা খুব একটা প্রকাশ্যে আসতে চায় না। ওই যে বিবৃতির কথা বললেন, যে কিছু কিছু বিবৃতি শুধু দেওয়া হয়। তবে তারা হয়তো আরো শক্তি সঞ্চয় করে একসময় আসবে। আমি নির্ঘাত এবং নিশ্চিন্ত ভাবে বলতে চাই যে আমেরিকার অহংকার একদিন না একদিন শেষ হবে, কারণ অহংকারী কিন্তু পতন হয়। আজকে আমরা যাকে দেখছি হ্যান্ডকাপ করে, যেই দৃশ্যে আমরা দেখেছি যেতে, এমন তো হতে পারে একদিন ঠিক ডোনাল্ড ট্রাম্পের অবস্থায় মাথা নিচু করে হ্যান্ডকাপ করে কোথাও যাচ্ছে। উনি কিছুদিন আগে তো হোয়াইট হাউস ভাঙচুরের কেসেও পড়েছিলেন, এবং একটা উগ্র একটা উন্মাদ লোককে ভোট দিয়ে আমেরিকা তাকে পাশ করিয়েছে। তার খেসারত দিতে হবে। ওইদিকে মোদি দেখেন যে তার রাজনীতির কারণে ভারতের অধিবাসীরাও লজ্জিত। শেখ হাসিনাকে নিয়ে যে কেলেঙ্কারি করেছেন, ভারতের অনেকেই এখন মুখ খুলছেন, এগুলো বলছেন। ঠিক তেমনি ভাবে এই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা অনেকটা ওইরকম। এই সাদ্দামের কথা বলেন, আর অন্যান্য যত রকম যুদ্ধগুলো বলেন, এই ইসরায়েলের কথা বলেন, যেখানেই যাবেন সেখানে দেখেন যে উনি তো দাবি করেছিলেন উনি যুদ্ধ বন্ধ করছেন, এবং এই জন্য নোবেল পুরস্কার ওনার পাওয়া উচিত। নোবেল পুরস্কার পাবে না সারা পৃথিবীর মানুষের তিরস্কার পাবে, সেটা অপেক্ষা করছে তার ভাগ্যে। আপনি দেখেন আজকে আমেরিকার ভেতর থেকেও কিন্তু প্রতিবাদ হচ্ছে। এটা খুব লক্ষণীয় বিষয় যে তার দেশের মানুষও এইসব বিষয়ে প্রতিবাদ করেছে। আর মাহমুদ ভাই একটা সুন্দর কথা বলেছে, তার স্ত্রী কি দোষ করেছে। আমি এটাকে ওয়েলফেয়ার হিসেবেই দেখি, যে একা নিয়ে যাবে, সাথে অন্তত স্ত্রীটাকে নিয়ে গেল আর কি, একসাথে থাকলো, চাটা খাবে, একসাথে কথা বলতে পারবে, এটা খুব একটা খারাপ হয় নাই। একেবারে স্ত্রীকে রেখে ওনাকে আবার নিয়ে গেল, অথবা শুধু স্ত্রীকে নিলে হয়তো আরো খারাপ হতো।
যে আমি স্ত্রীকে নিয়ে আসি এমনি সে সোজা হয়ে যাবে, কারণ এখন হেন কাজ নাই যে পরাশক্তিরা করতে পারে না তাদের স্বার্থের জন্য। তো সুতরাং এই পৃথিবীকে আমরা যদি ভালো দেখতে চাই তাহলে মানবিকতাকে ফিরিয়ে আনতে হবে। অমানবিক রাজনীতির কারণে আজকে এগুলো হচ্ছে। আপনি দেখেন ভারতের কথা আলোচনায় আসছে, ভারত একটা ব্যক্তির পেছনে লেগেছে, ক্ষুদ্র একটা ব্যক্তি, তার মানে কত ছোট ফিগারের একটা মানুষ পুরো এই 140 কোটি জনসংখ্যার যে সরকার, সেই তার চোখ পড়েছে তার উপরে। এর উপযুক্ত জবাবটা অবশ্য বাংলাদেশ এবার দিতে পেরেছে, এই জন্য বাংলাদেশ সরকার এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো ইউএন সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানরা কিন্তু এর প্রতিবাদ করছে এবং ধীরে ধীরে এটা আরো শক্তিশালী হবে। আমি জানি না এটার পরিণতি কি হবে, কিন্তু এই সময়ে এই যে মাহমুদ ভাই যে আগের ঘটনাগুলো বলেছেন তার থেকে এখন আমরা অনেক এগিয়ে গেছি সময়ের দিক দিয়ে। তো এই সময়ে এসে এইরকম একটা কাজ হবে, এটা কিন্তু সবাই ধাক্কা খেয়েছে। এই ধাক্কার যে রিয়াকশনটা সেটা সবে মাত্র শুরু হয়েছে, এটা ধীরে ধীরে শক্তিশালী হবেই, কারণ মানুষকে কিন্তু দাবিয়ে রাখা যায় না। প্রচলিত একটা কথাও আছে যে আমেরিকার বন্ধু হলে আর কারো শত্রুর প্রয়োজন হয় না। আমেরিকা প্রত্যেকটা জায়গায়, এমন এই ট্রাম্পের মতো রাষ্ট্রপতি যখন হয় তখন তারা এগুলো করে থাকেন। তো এখন কথা হলো যে এইগুলোর তো একটা প্রতিকার দরকার। এইটা প্রতিকারের জন্য আমাদের ইউনাইটেড নেশনের যে কোমরে জোর থাকা উচিত সেইটুকু নাই। এখন আমি এই প্রসঙ্গত বলছি, এই যে ভিসা মুক্ত রাষ্ট্র চাই, পৃথিবী চাই, এটা কিন্তু আমি ছোট কাল থেকে শুনছি, এটা কিন্তু বাংলাদেশ থেকে আবিষ্কার। এই আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশ থেকে। তো এখন ইউনাইটেড নেশনের পরে আমার মনে হয় ইউনাইটেড হিউম্যান সোসাইটি হতে হবে, অর্থাৎ রাষ্ট্রে রাষ্ট্রে একসাথে হয়ে লাভ নাই, পৃথিবীর সকল মানুষকে এক হতে হবে। ওই যে দুনিয়ার মজলুন এক হও স্লোগান ছিল, এখন হতে হবে দুনিয়ার মানুষ এক হও। এই মানুষ এক না হওয়া পর্যন্ত এই পুতুল সরকার বা মাজা ভাঙা ইউনাইটেড নেশন দিয়ে কিছুই হবে না। এখন আসি একটু দেশের কথায়। দেশে এখন রাজনৈতিক দলের প্রধানের সাথে এনএসআই কথা বলে, এনএসআই এর প্রধান। এটা আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হয়। কি প্রয়োজন, কেন কথা হচ্ছে? রবি ভাই বললেন আমাদেরকে মাজা শক্ত করে দাঁড়াতে হবে, আমার শেষের দিকে একটা বক্তব্য ছিল। কিন্তু তারেক রহমানের যে লক্ষ লক্ষ মানুষ এসেছিল সেখানে 16 মিনিটের যে বক্তৃতা, সেখানে আই হ্যাভ এন্ড উই হ্যাভ এ প্ল্যান ছাড়া, যে কারণে উনি নির্যাতিত হয়েছিলেন, যে কারণে ওনার মা এবং ওনার পুরো দল এবং দেশবাসী নির্যাতিত হয়েছিলেন, যে দলটির, তার নামও নেয়নি এবং যে দেশটির কারণ হয়েছে সেটাও নেয়নি। এটাকে এখন সবাই মহত্বের কথা বলছে, যে উনি অনেক মহৎ, উনি এই বক্তৃতা দিয়েছে। এখানে আমার মাজার জোরের কথা মনে হয়। এখন কিন্তু সেই যুগ নাই যে কায়েদে আজম আর মোহাম্মদ আলী জিন্নাহর ওই নমনীয় রাজনীতি করবে, এই যে অহিংসর রাজনীতি করবে। এবং আল্লামা ইকবালের মতো, আমি শুনেছি যে যদি তোমার গালে একটি চর মারে কেউ, তাহলে আরেক গাল পেতে দাও, কায়েদে আজমের নীতি ছিল এরকম। আর আল্লামা ইকবাল ছিল তোমার গালে একটা চর মারলে তুমি আর গালে চারটি চর মারো। যেমন আমাদের মোস্তাফিজের গালে চর মেরেছে, আমরা 4টি চর মোদির গালে মেরেছি। সো এই যুগটা আসছে এরকম। এবং দেশ বড় না ছোট এটা বড় কথা নয়। আপনি দেখেন অনেকগুলো রাষ্ট্রপ্রধান কিন্তু ইতিমধ্যে বলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝনঝনানি আমরা শুনছি। অর্থাৎ সবাই যে ছেড়ে দিবে আর ট্রাম্প পাগল বলে তাকে সবাই মাফ করে দিবে, এটাও হবে বলে আমার মনে হয় না। তো বলছিলাম তারেক জিয়ার কথা, যে মুদারকে আমেরিকার গলায় ঝুলিয়ে দিয়েছে এরকম একটা কথা রবি ভাই বলেছেন। কিন্তু আমাদেরও মনে রাখতে হবে আমাদের রাজনৈতিক দলগুলো এবং বিশেষ করে যারা ক্ষমতায় যাচ্ছে, তারাও যেন কোনো দেশের বা কোনো দলের বা কোনো অজানা শক্তির কাছে ঝুলে না পড়ে, এই খেয়ালটা করতে হবে। আমরা কিন্তু এই যে মাদুরোর চেয়েও খুব খারাপ অবস্থায় আছি। মাদুরো একভাবে গেছে আর শেখ হাসিনাকে আরেকভাবে ভারত নিয়ে গেছে। সো আমাদের ভবিষ্যৎ আগামী 1 মাসের মধ্যে বা 1 মাস প্লাস এর মধ্যে কি হতে যাচ্ছে আমরা কিন্তু এখনো জানি না। আমরা কিন্তু ঈদের রাতে, আগে যখন মিডিয়া এত ছিল না, ঈদের রাতে আমরা ঘুমানোর আগে চাঁদের খবর পেতাম না। আগামীকাল চাঁদ, সকালে উঠে জিজ্ঞেস করতাম যে চাঁদ উঠেছে, ঈদ হবে, গার্জিয়ানদের জিজ্ঞেস করতাম। এই নির্বাচনও হয়তো আমরা জিজ্ঞেস করব নির্বাচনের চাঁদ কি উঠেছে, নির্বাচন কি হবে। এত বিশৃঙ্খলা নির্বাচনে, আমি একজনকে দেখলাম, একজন এই যে নির্বাচনী অফিসার, সে ক্যান্ডিডেটকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে তার ইয়ে থেকে, সে যাই অপরাধ করুক তার গায়ে ধাক্কা দিয়ে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা,
হ্যাঁ, এবং ওই এই বিষয়টা যে আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থীকে বিএনপির ওইটা মানিকগঞ্জ ৩ মনে হয়। হ্যাঁ, ঘাড় স্বতন্ত্র ধাক্কা প্রার্থীকে দিয়ে বের ঘাট করে হচ্ছে। বের করে এবং দিচ্ছিলেন। এবং পুরো প্রশাসন মনে হয় কোনো না কোনো দলের দিকে তাকিয়ে আছে ব্যালেন্স করে, যে আমরা ওনারা ক্ষমতায় গেলে আমাদের চাকরি, আমাদের প্রমোশন। আমি আজকে একটা পোস্ট দিয়েছি যে এই মান্ধাতা আমলের আমলাতন্ত্র, অযোগ্য, অথর্ব, এই আমলাতন্ত্রে পরিবর্তন না করলে বাংলাদেশের পলিটিক্সই পরিবর্তন হবে না। এই নতজানু পলিটিক্স করবে, সেক্রেটারিরা চেয়ারে আগে বসবে, পরে মন্ত্রীরা বসবে, এরকম অবস্থায় থাকবে। তো সুতরাং আমরা আমাদের দেশের দিকে যদি তাকাই, তাহলে বুঝতে হবে যে আমাদের দেশের রাজনীতিটাও সঠিকভাবে চলছে কিনা। এখন হাসিনা আপা যে প্রশ্ন করেছেন বিএনপির অবস্থান এখন কি, কেন উনি বিএনপির কথা বললেন? কারণ উনিও ধরে নিয়েছেন বিএনপি হয়তো ক্ষমতায় যাবে বা দায়িত্বে যাবে, যদিও অনেক সময় হ্যাঁ, স্বপ্ন দুটো দলের একটি পূরণ দল হয় তো না। দায়িত্বে আসবে, কিন্তু আমরা চাই না যে আগের মতো আসুক, মানে আগের আমরা সিনারিও তো আমরা আগের চেয়ে আপা, আমরা তো দেশে থেকে আগের চেয়ে অনেক খারাপ খারাপ জিনিসও দেখছি, যেটা আগে ঘটেনি। আপনি আগে তো এইভাবে মাথার কাছে গুলি করে ক্যান্ডিডেট মেরে ফেলেনি, এইভাবে ক্যান্ডিডেট না, সম্ভাব্য ক্যান্ডিডেটকে কলকাতায় নিয়ে মারতে হতো, দেশের ভিতরে এরকম খুব কম ঘটেছে। সো এখনকার যে নির্বাচনের যে পরিবেশ তৈরি করার কথা, তার হয় নাই, কিন্তু বলা হচ্ছে আনন্দ মুখর নির্বাচন। আমাদের তো আনন্দ মুখর নির্বাচনের দরকার নাই, বাচ্চা কাচ্চা নিয়ে নির্বাচনে যেতে হবে, এগুলো দরকার নাই, এগুলো ভাওতাবাজি, এগুলো অথর্ব সরকারের সরব তাদের কার্যক্রমের একটা পরিধি দেখাতে চায়। আমাদের দরকার সিরিয়াস নির্বাচন। একটা সিরিয়াস নির্বাচন না হলে, একটা দিন আমরা সিরিয়াস না হলে পরবর্তী 5 বছর আমাদেরকে তো গোলামি করতে হবে। এবং একটা দলের নেতাকে বলতে শোনা গেছে, ওই জিব্বে কাটা, অন্য কাটা, অনেক কিছু, ওগুলো বাদই দিলাম, বলছে একদিন পায়ে ধরো, তারা তো 5 বছর পায়ে ধরবে, এরকম বক্তব্য আমরা শুনেছি। তো এই যদি হয় রাজনীতি, তাহলে আমি কি খুব দোষ করছি যে এই রাজনীতির মাধ্যমে গিয়ে নির্বাচন করা? আমি এই নির্বাচনকে প্রত্যাখ্যান করি। আমি বাংলাদেশের এই নির্বাচন বলছি ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন হবে। আমার মনে হয় এখনই মানুষ বলা শুরু করেছে যে এটা একটা পাতানো নির্বাচন। এই যে যারা একটু সম্ভাব্য বেশি তাদের কয়টা সিট দিবে, আর কয়টা ইয়ে করবে, এনসিপি থেকে কমাবে, কয়টা জামাতকে দিবে, এই ধরনের পরিকল্পনা হচ্ছে বলেই বিশেষ বিশেষ ব্যক্তিরা বিশেষ বিশেষ রাজনৈতিক দলের সাথে কথা বলা শুরু করেছেন। এবং ব্যবসায়ীরাও মনে করছেন যে বিএনপি ক্ষমতায় চলে আসছে, তো ওনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসে। হ্যাঁ, আপনাকে একটা প্রশ্ন ছিল, এই যে গত পরশুদিন কক্সবাজারে যেই আমাদের নির্বাচন কমিশনার যে ব্রিফিং করেছিলেন, ওনার পাশে বসা ছিলেন তারেক সিদ্দিকীর ভাগনা। উনি নৌবাহিনীর মনে হয় অপারেশন, হ্যাঁ, নৌবাহিনীতে আছেন, মনে আমি ঠিক পদটা এই মুহূর্তে বলতে পারছি না। আপনার এই ব্যাপারটা জানা আছে কিনা? ফেসবুকে বেশ আলোচনা হয়েছে, বাট আমরাও ওই বক্তব্যটা শুনেছি, দেখেছি। বা দুইজন যে পাশাপাশি বসা ছিলেন, তার মধ্যে একজন যে তারেক সিদ্দিকের আত্মীয়, সেটা আমাদের জানা ছিল না। আপনি কি এই বিষয়টা সম্পর্কে জানেন? শুধু এই একটা বিষয় না, কিন্তু এরকম আরো কিছু লোকের ছবি গোল দাগ দিয়ে কিন্তু আসছে, যে আনাগোনাটা একটু বৃদ্ধি পেয়েছে। এবং আপনি দেখেন যে আওয়ামী লীগের আসলে 5ই আগস্টের পরে কিভাবে আবার তারা দায়িত্বশীল নির্বাচন কমিশনের তখন পাশে, হয় তাহলে যখন কিভাবে নির্বাচনটা সুষ্ঠু হবে? আমরা উনি যে আইন যখন শৃঙ্খলা বলা বাহিনী যৌথ মহড়া শুরু হবে উনি বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে নিয়ন্ত্রণ হবে এই লোকগুলো যদি কাছে দাঁড়িয়ে থাকে? আপনি তারেক শুনেন, সিদ্দিকীর একটা সম্পর্কে তো সরকার নতুন যদি করে জানতে হবে। সুষ্ঠুভাবে কাজ করতে চায়, তাহলে তাকে সহযোগিতা করতে হবে। আমরা বিএনপির পক্ষ থেকে এই সরকারকে খুব একটা সহযোগিতা করেছে বলে ইতিহাসে প্রমাণ হবে, করেনি বলেই মনে হয়। এবং যে ওনাদের প্রধান নেতারা যে বলেছেন যে আমরা আওয়ামী লীগের সকল মামলা তুলে নিব, পরে বলেছে আমার এলাকাটা তুলে নিব, আওয়ামী লীগের গায়ে একটা ফুলের টোকা দেওয়া যাবে না, এরা না শুধু, তারপরে জাতীয় পার্টিকে ক্ষমতা ইলেকশনে নিতে হবে, নানা রকম একটা কনফিউশনের মধ্য দিয়ে এই আবার আপনার স্বৈরাচারকে ধীরে ধীরে একটা দলের মাধ্যমে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে, অথবা ওই দলটিকে স্বৈরাচার বানানোর একটা পায়তারা চলছে। আমার তো মনে হয় যে এখন তারেক জিয়ার আশেপাশে যারা আছে বা তারেক জিয়াকে যারা সহযোগিতা করছেন, তাদের প্রতি তারেক জিয়ার খুব খেয়াল রাখা দরকার। উনি প্রায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। আপনি দেখেন, আমি যেহেতু নিরাপত্তার লোক, আমি একটা কথা বলে শেষ করি। অনেকে খুব খুশি হয়েছে যে উনি যে এয়ারপোর্ট থেকে এসেছেন, ওনাকে অনেক বেশি বেশি নিরাপত্তা দেওয়া হয়েছে। আমি একজন এক্সপার্ট হিসেবে বলছি, ওটা কোনো নিরাপত্তাই না, এটা একটা ভাওতাবাজি ছিল। খেয়াল করেন, যদি সঠিক নিরাপত্তা দিত তাহলে ওখানে 15 মিনিট লাগতো আসতে। নিরাপত্তার মানে হলো যে শর্ট গান বা এই যে পিস্তল দিয়ে যে রেঞ্জ আছে, এর বাইরে জনগণ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী
আমরা আগে দেখেছি না, রাষ্ট্রপতি বা বিভিন্ন দেশের ভিআইপিরা আসলে রাস্তার দুই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে প্রহরীরা, তার বাইরে হলো সিভিল। এখন যেভাবে মিছিল করে নিয়ে আসা হলো, এটা কোনো জায়গায় আমাদের পড়ানো হয় নাই, কোনো জায়গায় এটা শেখানো হয় নাই। এখন মনে করেন দুইজন লোক যদি, যেমন আমরা বলেছিলাম বিডিআর কারণে, যে আমি নিজেই বলেছিলাম যে আমাদের একটা প্লাটুন, আমরা বিডিআর এর পোশাক দেন, আমরা হেলিকপ্টার থেকে জাম্প করে, আমি কমান্ডো, এটা জাম্প করে আমরা এটাকে দখল করবো। আমরা বিডিআর এর ড্রেস পরলেই তাদের সাথে মিশে যেতে পারতাম, এবং বিডিআর এর ভেতরে যারা এই দিকের লোক ছিল বা যারা চায় নাই মানুষ হত্যা করা হোক, তারা আমাদের দিকে চলে আসতো। তাহলে এখন মনে করুন ওই বাসের পাশে দুইটা লোক ইউনিফর্ম পরে যদি হেলমেট পরে ওখানে ঢুকে যেত আর নিচে একটা বোমা মেরে দিত, এটা কিসের নিরাপত্তা? আর এতে বিএনপি কি খুশি? আমি জানি না বিএনপির লোকজন নিরাপত্তা বোঝে কিনা, বাংলাদেশের মানুষ নিরাপত্তা বোঝে কিনা। নিরাপত্তার নামে একটা সম্পূর্ণ ভাওতা দেওয়া হয়েছে। এবং দেখেন, যেখানে বাস থেকে নামানো হলো তার থেকে প্রায় 150-200 গজ মানুষের ভিড় ঠেলে ঠেলে ওনাকে যেতে হলো। কিসের নিরাপত্তা দেওয়া হয়েছে? নিরাপত্তা দিলে A to Z নিরাপত্তা দিতে হয়। নিরাপত্তা দিলে ওর পাশে কোনো লোক যাওয়ার কথা না, কিন্তু এমন ভাবে মিছিল করা হয়েছে যে এর ভিতরে যে কোনো লোক ঢোকার একটা সুযোগ ছিল। তো যাই হোক, আপনি যেটা প্রশ্ন করেছেন আমাকে, যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, সেখানে বিএনপি কেন নীরব? বিএনপি তো প্রথম থেকেই নীরব। বিএনপি তখন নীরব যখন বলা হয়েছিল জাতীয় সরকার করা হবে, তখন ওনারা নীরব, প্রতিবাদ করেছেন। যখন চুপ্পুকে সরানোর কথা বলা হয়েছে তখন তারা নীরব। যখন সংস্কারের কথা বলা হয়েছে তারা নোট অফ ডিসেন্স দিয়ে নীরব থেকেছেন। এবং অনেক কিছু ঘটছে যা বিএনপি সহযোগিতা করলে হয়তো ঘটতো না। তো সুতরাং ওইরকম একটা দল এসে ক্ষমতায় চলে যাবে আর মানুষ সুখে থাকবে আমি বিশ্বাস করি না। সুতরাং আগামী নির্বাচন হতে গেলে চাঁদাবাজ, দালাল এবং দুষ্কৃতিকারী এবং যারা দেশকে ভালোবাসে এরকম লোক না দেখে যদি ভোট দেওয়া হয়, একমাত্র উপায় হলো সঠিক নির্বাচনটা আদায় করে নেওয়া। একমাত্র ভোটার, আমি বলি নির্বাচক, ভোটারের বাংলা করা উচিত নির্বাচক, যে এরাই নির্বাচিত করছে। এই নির্বাচকরা যদি এই ক্যাম্প, কেউ কেউ বলছে যে কোনো কেন্দ্র কিভাবে দখলে আমরা দেখবো এবার, কিভাবে গণনা করা হয় দেখবো এবার, কিভাবে যদি এই দায়িত্ব জনগণ নেয় শুধুমাত্র তবেই সঠিকভাবে ভোট গণনা হতে পারে এবং পাতানো নির্বাচন, ভাগাভাগি নির্বাচন থেকে বেরিয়ে এসে জনগণ এই দেশকে নতুন বাংলাদেশের পথে নিয়ে যেতে পারবে বলে আমার বিশ্বাস। এবং আমি জনগণকে এই অনুরোধ করছি যে এবারের ভোটটা কিন্তু শুধু একটা দল থেকে আরেকটা দলের সরকার তৈরি নয়, বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করে, নিজের প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে, নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে ভোট দিতে হবে। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমি সৈয়দ মামুন মাহবুব। আমরা সেদিন দেখলাম যে এলডিপি জামাতের সাথে যুক্ত হয়েছে, কিন্তু আজকে উনি বলছেন যে এলডিপি জামাতের সাথে যায়নি, আবার জামাতও এলডিপির সাথে যায়নি। মানে মানিটা কি? আপনি নিশ্চয়ই দেখেছেন নিউজটা, বা উনি যেটা আজকে বলেছেন। জি, এই বিষয়ের উপর বলবো। হ্যাঁ, বলবেন, এবং রাজনৈতিক অন্যান্য বিষয়ের উপরে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে আর কি। কর্নেল এই যে ওলি আহমেদ মনোনয়ন, অনেক সিনিয়র, বয়স হয়ে গেছে, তো তার গত 6-7 মাসেরই স্টেটমেন্টের আমি কোনো ডান বাম বুঝি না। কি বলেন, কি বুঝতে চান, করতে চান, ওনার ব্যাপার, উনি বলবে। এটা একটা আলোচনার বিষয় না। আর এলডিপি বাংলাদেশের রাজনীতিতে ওনার বোধহয় চট্টগ্রামের ওনার নিজের আসন বা পাশের আসনটা ছাড়া ভোটের রাজনীতিতে এলডিপির কোনো অবস্থান নেই। অনেকেরই নাই। ভোটের পরে আপনি দেখবেন যাদেরকে মিডিয়ারা বা ডক্টর ইউনূস বিএনপির সঙ্গে একসঙ্গে মিটিং এ ডাকে, এনসিপি বা জামাত, ভোটের পরে আপনি দেখবেন যে তাদের অবস্থান কোথায়, যদি ভোটটা নিরপেক্ষভাবে হয়। এখন প্রশ্নটা আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাওয়া, যেটা আমি সাবজেক্ট রেখেছি। আপনি হবিগঞ্জে সেই মাহাদির ঘটনাটা নিশ্চয়ই দেখেছেন, এবং পাশাপাশি আজকে সুরভির বিষয়টা। দুটো বিষয়ে একজন অ্যাডভোকেট হিসেবে আপনার কাছে শুনতে চাই যে আপনি কিভাবে বর্ণনা করবেন। না, জামিন দেওয়া কোর্টের এখতিয়ার, জামিন না দেওয়াও কোর্টের এখতিয়ার, কিন্তু থানা ঘেরাও করা, কোর্টের সামনে গিয়ে মিছিল করা, আমার আসামিকে জামিন দিতে হবে, এটা তো নতুন রাজনীতি না, এটা পুরাতন রাজনীতি। এইটা স্বাধীনতার পর থেকে প্রত্যেক ক্ষমতাসীন দলই কোনো না কোনো ভাবে করেছে। প্রথম কথা, সরকারি দলের লোক কেউ অ্যারেস্টই হতো না। অ্যারেস্ট হলো থানায় গিয়ে রাখতে পারতো না ওসি, কেন্দ্রীয় নেতা ফোন দিত বা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফোন দিত, সব আমলি। এটা শুধু শেখ হাসিনা আমলে না, বিএনপির আমলে, সবার আমলি, এরশাদের আমলে বা তারও আগের আমলে। এখন যেটা, এই যে ছেলেটার নাম, আমি ওর ভিডিওটা বারবার দেখেছিলাম, সে তো পুরো আন্দোলনটাকেই কালিমা যুক্ত করেছে। নিশ্চয়ই বিএনপি বা আমরা যারা, হাসিনা আমার ভোটাধিকার কেড়ে নিয়েছে, আমাকে ঠিকমতো কথা বলতে দেয় না, আমরা যারা আন্দোলনে নেমেছিলাম কেউই
পুলিশ পুড়িয়ে, থানা পুড়িয়ে বাংলাদেশের অবকাঠামো, কারণ বাংলাদেশের কোনো অবকাঠামো তো শেখ হাসিনা নিজের না বা কোনো সরকারেরই না, এইটা জনগণের ট্যাক্সের টাকায় তৈরি হয়। এই যে ব্রিজগুলো হয়, যেমন আমার বাড়ি যাওয়ার ব্রিজ, যেটা বঙ্গবন্ধু ব্রিজ বা যমুনা ব্রিজ যে নামই বলি, সেটা তো আমি এখনো ট্যাক্স দিই 1000। আমার গাড়ি, আমার যেহেতু নর্মাল গাড়ি 500 টাকা লাগে, বড় গাড়ি বা বাস হলে বোধহয় 1000 না 1500, এবং দিয়ে দিয়ে ওঠে। এটাই অবকাঠামোর নিয়ম। এটা সব আমলই হয়েছে, কোনো আমলে বেশি উন্নয়ন হয়, কোনো আমলে নানা কারণে কম হয়। কিন্তু মাহাদিরা যে স্টাইল চালু করেছে, এর আগে আমরা দেখেছি হান্নান মাসুদকে ধানমন্ডি থানায় গিয়ে আসামি ছাড়িয়ে আনা। এটা তো নয়া বন্দোবস্ত, নতুন বাংলাদেশের রাজনীতি না, এটা বরং পুরাতন দিনের রাজনীতি, যে রাজনীতি অনেকেই আর করছে না, অনেকে থেকে মুক্ত চায়। এবং মাহাদিকে যে 15 ঘন্টার বেশি জেলে রাখতে পারলো না, এই দুর্বল সরকারকে দিয়ে এই এত বড় দক্ষযজ্ঞ বা মহাযজ্ঞ, আমার যদি ভুল না হয় বোধহয় 42,000-এর বেশি নির্বাচনী কেন্দ্র, সেটা কিভাবে তারা নিরাপত্তা দেবে এটা আল্লাহ জানেন। তবে আমার আল্লাহর উপর অগাধ বিশ্বাস যে আল্লাহ একটা না একটা বুদ্ধি বের করে দেবে, বাকিটা সময় আসলে বলবে। এখন এটা কি প্রশ্ন দাঁড়ায় না মামুন মাহবুব ভাই, যে যদি ধরে রাখতে না পারে তাহলে গ্রেফতার করলো কেন? যদি তারা ধরে রাখতে না পারে, তো কেস করে তাকে তো রিমান্ডে নিয়ে বলতে হতো। এটা তো আন্দোলনের কর্মীদের জন্য, আন্দোলনে আমরা যারা রাজপথে নেমেছিলাম, আমাদের জন্য লজ্জার। পুলিশ পুড়িয়ে, থানা পুড়িয়ে গর্ব করে বলা, তার আগে তো এখানকার এক সমন্বয়কও বলেছে আমরা মেট্রো রেল পুড়িয়েছি, মহাখালী সেতু ভবন পুড়িয়েছি বলেই হাসিনার পতন হয়েছে। তাইতে এটা হাসিনার রাজনীতিকে এগিয়ে দেওয়া। হাসিনা এটাই বলতো, এটাই বলছে, সে এখনো বলছে। তো এইটা তো আমি জানি না, কিন্তু ওকে দল থেকে শোকজ করা হয়েছিল, আপনার মনে আছে? এগুলো শোকজ ভুয়া কথা। শোনেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর রবি ভাই ধন্যবাদ দিয়েছে ভারতের ঘটনায়, আমিও কৃতজ্ঞতা জানাই, এবং আসিফ নজরুল সাহেব যে দৃঢ় ভূমিকা নিয়েছে তার জন্য অভিনন্দন জানাই। কারণ আমাদেরকে যেভাবে অপমান করেছে ভারতের জঙ্গি হিন্দুত্ববাদী সরকার, মৌলবাদী, এবং ভারতের যে আপনার উত্তরপ্রদেশের যে মন্ত্রী, আমি একটু বলি, যে নেতা সঙ্গীত সোম, সে হচ্ছে একটা পারভার্টেড এবং একটা বেজায়, এবং একটা ভারতের গণতান্ত্রিক শক্তিগুলো বলে সে হচ্ছে একটা মিসক্রিয়েন্ট, রাজনৈতিক দুর্বৃত্ত। সে এর আগে বলেছিল তাজমহলের নাম হচ্ছে তেজমহল, ওইটা ছিল হিন্দু মন্দির, ওইটা ভেঙে মুসলমানরা, সম্রাট আকবর তাজমহল বানিয়েছে, সম্রাট শাহজাহান। আর এরা এত মূর্খ যে মোগলরা এসে কোনো হিন্দু জমিদারের সঙ্গে লড়াই করেনি। মোগলরা হারিয়েছে কাকে? লোদিকে, মুসলমান। তখন হিন্দু জমিদার, হিন্দু রাজার মুসলিম সেনাপতি ছিল, মুসলিম সম্রাটের হিন্দু সেনাপতি ছিল। এইটাই হচ্ছে আমরা ছাত্র জীবনে 93, 94, 92-তে আমরা স্লোগান দিতাম, গোলাম আজম আর আদভানি, ওই যে এখন বুড়া হয়ে গেছে, যে ওই যে আপনার রাম মন্দির যে রথযাত্রা করেছিল সাম্প্রদায়িকতা, আমরা বলেছিলাম গোলাম আজম আর হচ্ছে আদভানি, দুই ভাই এক দড়িতে ফাঁসি চাই। কারণ নরেন্দ্র মোদীর জন্য বর্তমান বাংলাদেশের কিছু দলের রাজনীতি খুবই উপকার। এই যে উন্মাদনা, জিন্না অমর হয়ে গেছে এই দুই দেশের এবং পাকিস্তানের রাজনীতির জন্য। জিন্না যেটা বলেছিল মুসলমান পাকিস্তানে থাকবে, হিন্দু থাকবে ভারতে, গান্ধী এবং নেহরুরা সেই মিথ ভেঙে দিয়েছিল, বলছিল না, যারা চলে গেছে গেছে, এখন মুসলমানরা থাকুক, সবাই থাকুক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান। এবং আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে যে যেভাবে তাত্ত্বিক বিশ্লেষণ করে। ফ্যাক্ট হচ্ছে জিন্না আমাদের প্রথম ভাষার উপরে হামলা করেছে। আর আফসারি ভাই হয়তো হঠাৎ স্লিপ অফ টাং হয়েছে, আমাকে তুমি এক গাল মারলে আরেক গাল পেতে দাও, এটা জিন্নার বক্তব্য না, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর বক্তব্য। মহাত্মা গান্ধী একটা আলাদা মতবাদ, তার সঙ্গে আপনি দ্বিমত করতে পারেন, কিন্তু মহাত্মা গান্ধীর মতবাদে উদ্বুদ্ধ হই সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধীকে গুরু মেনে, এবং নেলসন ম্যান্ডেলা যখন 27 বছর, ইটস নট এ জোক, আমাদের সর্বোচ্চ জেল খাটা লোক হচ্ছেন বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য 13 বছর, বহু সাহেব 13 মাসও জেল খাটেনি। তো সেইখানে নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে থাকার পর, আপনি তার বইটা পড়বেন, ওয়াক টু ফ্রিডম, তাকে যখন বলল যে তোমাকে ছেড়ে দিচ্ছে, তার তখন প্রথম চিন্তা হয়েছে এই যে একে মারা, ওকে ধরা, এই বাড়ি ভাঙা, ওই বাড়ি পুরা, এগুলো না, এই বাড়ির দখল নিলাম, এগুলো না। তাকে প্রথম তার চিন্তা হয়েছিল যে দেশটা তো অনেক এগিয়েছে অবকাঠামোয়, সাদারা অনেক ভালো জায়গায় আছে, আমি সাদার কালোর মধ্যে কিভাবে সমন্বয় করে দেশটাকে এক রাখতে পারবো। এবং সেজন্য বের হই সে
ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করলো। এবং আপনি জানেন আমাদের দুর্ভাগ্য, আমরা এরকম নেতা পাইনি, পাচ্ছি না এখনো। নেলসন ম্যান্ডেলা এক টার্মে নির্বাচন করেছিল, দ্বিতীয় টার্মে তার ডাকনাম হচ্ছে মাদুবা। তার বাসার সামনে অনশন করেছিল অনেক নেলসন ম্যান্ডেলার ভক্তরা। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, না আমি এক টার্ম নির্বাচন করেছি, এনাফ, আমি আর নির্বাচন করব না, তোমরা করো। তো এই উদারতাগুলো থাকতে হয়। যেরকম জর্জ ওয়াশিংটন, যদিও মার্কিন সাম্রাজ্যবাদ বাইরের সাম্রাজ্যবাদ, কিন্তু ভিতরে আপনার তাদের গণতন্ত্র। এখন যেরকম আমেরিকান নিয়ম এক ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না, ওয়াশিংটনদের আমলে ছিল না। জর্জ ওয়াশিংটন দুইবারের বেশি আর করেননি। এই যে সেলফ রেস্ট্রেইন নেতৃত্বের, এইটা যদি আমাদের এখন যারা রাজনীতি করছেন তাদের যদি মধ্যে না আসে। আর এখানে আফসারি ভাই বলেছেন, দেখেন তারেক জিয়া হচ্ছে একটা বড় দলের, আজকালের মধ্যে বোধহয় উনি চেয়ারম্যানও হয়ে যাবেন সার্টেনলি, এবং বিএনপির ক্ষমতায় জিতার চান্স সবচেয়ে বেশি। আওয়ামী লীগ নাই, বিএনপি আওয়ামী লীগ দুই দলই মূলত ভোট বিভক্ত, বাকি কিছু জাতীয় পার্টি, কিছু জামাত, আর ফ্লোটিং ভোট একটা 20 থেকে 25% তারা বিজয়ীদের দেখে ভোট দেয়। এটা হচ্ছে 72 সাল 73 থেকে 2008 পর্যন্ত যে বৈধ নির্বাচন, সেই নির্বাচনে ভোটের ফলাফল। এবং ধরেন আওয়ামী লীগেরা কি তো 5 লাখ পালায় যায়নি, সব মিলে 1 লাখ গেছে, বাকিরা তো আছে, যদি ভোট দিতে আসে তাদের ভোট কম না। এখন সেই প্রশ্ন বিতর্কে আরেকদিন আলাপ করব। ফ্যাক্ট হচ্ছে বিএনপিরই নির্বাচনে জেতার অধিক চান্স। এবং আমি একজন বিএনপির অতি দূরবর্তী সমর্থক, কাছেরও না, অনেক দূরের সমর্থক হিসাবে লিবারাল গণতন্ত্রের জন্য আমি মনে করি বিএনপির নির্বাচনে ভালো ফলাফল করা উচিত। এবং বিএনপির উচিত হবে প্রত্যেক ওয়ার্ডে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়া। কারণ এখনো চক্রান্ত হচ্ছে, সরকারের ভেতরে অনেকে করছে, নির্বাচন যাতে না হয়। আপনাদের বোধহয় অনেকে স্মরণ আছে 2007 সালের 22 জানুয়ারি একটা নির্বাচনের তারিখ ছিল, এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি মহাজোটরা নির্বাচন থেকে প্রত্যাহার করার পরও বেশ কিছু প্রার্থী বিএনপির ওই 2007-এর 22 জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল। আমার ধারণা 20 থেকে 25 জন। এবং এটারই হাসিনা পরে ট্রায়াল করলো 2014 154টা শেখ হাসিনা। তো যাই হোক, 11 জানুয়ারি 22 তারিখ ভোট, 11 জানুয়ারি কিন্তু ভোট। মামুন ভাই সংক্ষেপ করবেন প্লিজ। আমি শেষ করছি। তো সুতরাং আপনাকে ভোটের ব্যাপারে সজাগ থাকতে হবে, এবং ভোট ছাড়া আর তো কোনো পথ নাই। এবং আমি তো আপনার বোধহয় টকশো না কার টকশোতে আমি বলেছি যে আমি তারেক রহমানের একটা বুদ্ধিমত্তার কাছে আমি গভীর কৃতজ্ঞ, যে আমরা ইউনূস সাহেবকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তারেক রহমান সাহেব বোধহয় আগে থেকেই চিনতেন, যেহেতু তিনি প্রধানমন্ত্রীর ছেলে, রাষ্ট্রীয় একটা বড় দলের যুগ্ম মহাসচিব, ইউনূস সাহেবের কাণ্ড কারখানা জানেন, আসিফ নজরুলদেরকে চেনেন, বা টিজওয়ানা আর যা আছে, আদিলুর রহমান শুভ্র, অন্যান্য যত গং আছে, যে কারণে যখন বোধহয় 5 তারিখেই এই যে আপনার একে আজাদ, যে বিপ্লবের আন্দোলনের পরে চেহারা পাল্টিয়ে ফেলেছে, যে বলেছিল সুমনের গান গেয়ে প্রথমত শেখ হাসিনাকে চাই, দ্বিতীয়ত শেখ হাসিনাকে চাই, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাই, তার অফিসে বসেই এই যে ছাত্র নেতারা এখন যারা এনসিপি, তারা তারেক জিয়ার কাছে প্রস্তাব দিয়েছিল যে একটা বিপ্লবী সরকার, সেই আমি তো কৃতজ্ঞ, তারেক জিয়া ঠিক বুঝেছিলেন, বলেছিলেন একটা তত্ত্বাবধায়ক সরকার করো, 3 মাসের মধ্যে নির্বাচন দাও। আমি আমার নিজের ভুল ভেঙে বলছি, আমারও একটা মোহ হয়েছিল যে না, ইউনূস সাহেব বোধহয় মিনিমাম কিছু সংস্কার করবে, বরং আমি তো বলবো 16 মাস নষ্ট করেছেন উনি। আর যদি 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে যেত, নভেম্বর 24 ডিসেম্বরের মধ্যে, তাহলে বিএনপি বা যেই ক্ষমতা আসতো আজকে তাদের 1 বছর পার হতো, জনগণ পরীক্ষা করতে পারতো তারা নির্বাচনী ওয়াদা অনুযায়ী কাজ করছে কিনা। তো সুতরাং, আর আপনি যেটা বেল নিয়ে বললেন, প্রশ্নটা হচ্ছে যে সাবের চৌধুরীকে তো রিমান্ড চলাকালে জামিন দিয়ে দিয়েছিল ম্যাজিস্ট্রেট, নিশ্চয়ই সরকারের নির্দেশে। 6টা মামলা রিমান্ড চলছিল। এই যে মেয়েটি সুরভি, না কি নাম মেয়েটার, ভদ্রমহিলা সুরভি, তো রিমান্ডের বিরুদ্ধে আপনার আপিল করেছে। আমাদের রবি ভাই ঠিকই আছে, গ্রামেটিক্যালি বা লিগালি কারেক্ট, আপনার ওর নাম কি, রিমান্ডের বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এই রিমান্ডের বিরুদ্ধে যদি কোনো এই এনসিপি বা এনসিপির আদর্শে বিশ্বাসী বা এই জুলাইয়ের আন্দোলনের কর্মী ছাড়া অন্য কেউ রিমান্ডের বিরুদ্ধে আপিল করতো, সেই রিমান্ড অ্যালাউ হতো কিনা। এবং আমি যে কথা বলে শেষ করি, কোনোটাই টিকবে না যদি দেশে আইনের শাসনের পথে আমরা না হাঁটি। জাতি দুর্ভাগ্য হচ্ছে 16 মাস পরেও শেখ হাসিনার আমলের মতোই বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট পর্যন্ত বিচার বিভাগ।
আপনি যখন বিচার বিভাগকে ডিকটেশন দেবেন কিংবা বিচার বিভাগ সরকারের সঙ্গে সুর মিলিয়ে চলবে, আমাকে কেউ পাতার পর পাতা বুঝালো সেই দেশে না গণতন্ত্র টিকবে, না উন্নয়ন টিকবে, মৌলিক উন্নয়ন, না কোনো রাজনৈতিক দল টিকে থাকবে। এখন আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা এখন অতীত থেকে শিক্ষা নিচ্ছি না। নির্বাচনের পরে যেই ক্ষমতায় আসুক, আমি আশা করব তারা বিচার বিভাগকে যেন আমার করায়ত্ত না করতে চায়। অর্থাৎ প্রধান বিচারপতিও আমার লোক হতে হবে, অ্যাটর্নি জেনারেলও আমার লোক হতে হবে, পিপিরাও আমার লোক হতে হবে, এই আদর্শের হতে হবে। এতকাল তো ওরা খেয়েছে, এখন আমি খাবো। এই মানসিকতা করলে বাংলাদেশের মানুষের দুর্ভোগ আবার বাড়বে, ট্র্যাজেডি আবার হবে, আবার আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, তখন আবার আমাদেরকে ট্যাগ দেবে। ধন্যবাদ আমি শেষ করি, আগে যেরকম আওয়ামী লীগরা ট্যাগ দিত আমরা জামাতের লোক, বিএনপির দালাল, তখন যখন বিএনপিরা ক্ষমতায় গেল তারা অন্যায় করলে তার প্রতিবাদ করলে তখন বলবে এরা ফ্যাসিস্টের দালাল। আমরা এই দালাল নিয়ে কোনো তোয়াক্কা করি না, আমরা বাংলাদেশের নাগরিক। আর আমি মনে করি কোনোটারই দরকার নাই। আমাদের মূল ৭২ সংবিধানে যে 3টা লক্ষ্য ছিল ঘোষণাপত্রে, সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। হাসিনা আপা, আমি শেষ করি, আপনি এই দুই বিদগ্ধ আলোচককে নিয়েই, রবি ভাই অবশ্য ব্যস্ত হয়ে পড়বে ইলেকশনের কাজে, এর মধ্যে একদিন সময় করেন, এই 3টা নীতির আমরা ব্যাখ্যা দেব। এই 3 নীতির যদি 25 ভাগ পূরণ হয় তাহলে বাংলাদেশ শনৈ শনৈ নৈতিক উন্নয়ন হবে, মৌলিক উন্নয়ন হবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। এবং কোনো প্রতিষ্ঠান যদি না দাঁড় করাই আমরা, বা দাঁড় করানোর চেষ্টা না করি, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তাহলে কারণ কোনো ব্যক্তির উপর বিশ্বাস করে, কোনো ব্যক্তিকে দেবতা মেনে বা কাউকে দেবদেবী বানিয়ে, কারণ গণতন্ত্রের কোনো আব্বাম্মা লাগে না, গণতন্ত্রের কোনো পুত্রকন্যা লাগে না, গণতন্ত্র একটা নিয়মিত চর্চার বিষয়। আমি মনে করি আগামী 5 টার্ম অর্থাৎ 25 বছর, আমি জানি না আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে কিনা, যদি বাঁচিয়ে রাখে, আর 5 টার্ম যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, অর্থাৎ ভোটের গণতন্ত্রটা যদি প্রতিষ্ঠিত হয়, আর আমরা যদি 4 জনই বেঁচে থাকি, 25 বছর পর দেখবেন বাংলাদেশ অটোমেটিক কিছু উন্নয়ন, মানে কিছু মৌলিক উন্নয়নের দিকে যাবে। আর না হলে ধন্যবাদ, ব্যক্তি বদলিয়ে, এক দেবদেবী বদলিয়ে আরেক দেবদেবী বানিয়ে না গণতন্ত্রের উন্নয়ন হবে, না বাংলাদেশের উন্নয়ন হবে, না মানুষের মুক্তি ঘটবে। অসংখ্য ধন্যবাদ। আমি মনির ইসলাম রবি ভাই, আপনাদের একটা ভিডিও, পাবনা 3 আসনের এমপি পদপ্রার্থী বিএনপির, তিনি বলছেন যে বিএনপিতে যদি যোগ দেয় তাহলে আওয়ামী লীগের যাদের মামলা আছে সবকিছু থেকেই খালাস পেয়ে যাবে বা সবকিছু থেকেই মুক্তি পেয়ে যাবে। তো আসলে এইভাবে কি, আমরা জামাতকেও এরকম কিছু ভিডিও আমরা জামাতেরও দেখেছি। তো এই যে এই ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে, এগুলার ব্যাপারে মানে আপনাদের কি মতামত? মানে এই যে আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের দলে টানার যে প্রচেষ্টা, এখন বিএনপি জামাত কাউকে কিন্তু আমরা কম দেখছি না এই ব্যাপারে। তো আপনি কি বলবেন? দল থেকে কি আসলে এগুলো কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এসব প্রার্থীদের ব্যাপারে? এগুলো ভোটের মাঠে হলো কেরিকাচারি বই। ভোটের মাঠে অনেক কথা হয়, যারা মনে হয় আপনারা তাই নির্বাচন বলে আপনারা আওয়ামী লীগের, আওয়ামী লীগের সব ভাই, মামলা আপনারা বলি না ভাই, আপনি শুনেন, আপনার কথা আমি শুনছি তো, আপনারা তো প্রশ্নই করলেন, উত্তর দেন, আবার প্রশ্ন করলেন কেন? নির্বাচনের মাঠে নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য ক্যান্ডিডেটরা বিভিন্ন রকম কথা বলে, এটা দলীয় সিদ্ধান্তের মধ্যে পড়ে, এটা তার ভোটের মাঠের মধ্যে সিদ্ধান্ত করে। এটা যদি ভোটাররা গ্রহণ করে তাহলে সে জিতবে, আর যদি এটা নেগেটিভ নেয় তাহলে সে হারবে। এটা দায়িত্ব তার, এটা দলের কিসের দায়িত্ব? দল তো তার উপযুক্ত মনে করছে, তার নমিনেশন দিচ্ছে, এই জন্য দলের দায় না তো। এগুলি ভোটের মাঠে অনেক কথা হয়, এগুলি এই সমস্ত বক্তব্য আমরা ধরবো না। তো আমি যে কথাগুলি নিয়ে এখানে প্রশ্ন উঠছে সেটা আমি, তাহলে আপনি জান্নাতের বিষয় কেন ধরবেন? জামাত যে জান্নাতের ব্যাপারে বলে, তো সেই বিষয়টা আপনারা কেন ধরবেন? সেই বিষয় নিয়ে তো আরে আপনারা ভাই, আলোচনা করেন। কে জামাত বলছে? জান্নাতের কই টিকিট আমরা? বিক্রি করে, সেগুলো তো আপনারা ঠিকই আলোচনা করেন। এটা বলছে আমার প্রার্থীরা, বলতেছে আমার প্রার্থীরা বলবে না? সে ভোটে দাঁড়াইছে না, সে ভোটে দাঁড়াইছে না, এটা কি আমার চেয়ারম্যান বলছে? না, আপনার চেয়ারম্যান বলবে কেন? আপনার চেয়ারম্যানও তো এটা বলে তা নাই যে আমার আওয়ামী প্রার্থীরা লীগ। বলবে না? আমার প্রার্থীরা কি ঘুমাইবো, ললিপপ খাইবো? তার কাউন্টার পার্টের বিরুদ্ধে যে যে স্লেক পাবে সেগুলি সে ধরে তুলবে না? এটা বিধানই, এটা নির্বাচনের বিধান। এটা প্রার্থীর কমেন্টস বা কথাবার্তা কোনো স্লেক পাইলে সেটাকে নিয়ে তাই ভোটারের কাছে, নির্বাচক মন্ডলীর কাছে উপস্থাপন করবে। এটা তো বিধানই আছে, এর অসুবিধার কিছু না। এটা দেখেন, আপনি আর আমি যে কথা বলছি, এখন ভোটের
তফসিল ঘোষণার পরে আরপিও কার্যকর হয়েছে। আমরা শুধু খালি স্বাধীন মিডিয়া কইয়া আমাদের আরপিওটা ফলো করে সার্চ দেন, এখন আরপিওটা নেন। আরপিওতে মিডিয়া সম্বন্ধে কি লেখা আছে, কি কি কাজ করতে পারবেন আপনি, এর বাইরে গেলে আপনার কি কি পেনাল্টি হবে সেটাও লেখা আছে। আপনারা তো এটা মানবেন না, এরা রাষ্ট্র, এই জন্যই আমাদের এই অবস্থা হয়েছে। আমরা মুখে বলি সিগারেট খেলে 50 টাকা পাবলিক প্লেসে জরিমানা হইব, সমানে টানতেছি, কেউ জরিমানা করার জন্য আসেনি, কিন্তু আইন আছে। তা আমরা এই দেশে বসবাস করি। মনে করেন আফসারি ভাই যে বলল যে তারেক রহমান সাহেব তার যে ভাষণ দিচ্ছেন দেশে আসার পর, যারা তার সাথে দুর্ব্যবহার করেছে তাদের সম্বন্ধে একটা কথা বলে, এ কথাটা ঠিক। দেখেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রথম 5ই আগস্টের পরে আমাদের দলের একটা সমাবেশে ছোট্ট করে একটু কথা বলছিলেন। উনি অসুস্থ অবস্থায় এই কথাটা বলছেন, এটাই ওনার লাস্ট স্পিচ। উনি বলছো যে আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। মানুষের কিছু জেনেটিক বিষয় আছে, পিতামাতা থেকে গড গিফটেড, এটা অটোমেটিক্যালি সন্তানদের কাছে চলে আসে, এবং সেই ধারা অব্যাহত রেখে বেগম জিয়ার ছেলে তারেক রহমান প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। এটা তার জেনেটিক পাওয়ার। এই পাওয়ারটা গড গিফটেড, আল্লাহ তার মধ্যে দিয়ে দিচ্ছে। এটা তার শিক্ষা, তার মার কাছ থেকে শিক্ষা থেকে গ্রহণ করছে। আমরা জাতীয় সরকার নিয়ে অনেক পথ চাইছি, অনেক আরপিও কি জানি কি ওই যে কি এগুলি কয় গণভোট আরো কি কি জানি আছে, এগুলি নিয়ে বহুত কথাবার্তা কইছে। দেখেন, এই ছাত্ররা যে কথা আপনি বলছেন, ছাত্ররা কিন্তু তারেক রহমান সাহেবের সাথে বলছিল যে এই ধরনের একটা সরকার করা। তারেক রহমান সাহেব তাদেরকে বুঝাইতে সমর্থ হয়েছিল যে দেখো আমার মা 15 ফেব্রুয়ারি এটা নির্বাচন করছিল জাতির খুব দুর্দিনে ক্রাইসিস। এখনো আমাদেরকে এই অপবাদটা মাথায় নিয়ে চলতে হয়। আমাদের সম্বন্ধে আজে বাজে কথা বলা হয়। আমরা যদি একটা অনির্বাচিত সরকারের কাউকে হটাই দিয়ে আমরা যদি অনির্বাচিত অবস্থায় একটা সরকার গঠন করি গণতান্ত্রিক ভাবে, এবং সারা বিশ্ব করব যে বিএনপি হাসিনারে হটাই দিয়ে মুভ করে ইত্যাদি করে তারা ক্ষমতা এনজয় করতেছে। উনি বলছেন যে না, আমরা নির্বাচন করব সবাই মিলে, যেহেতু হাসিনা নাই, আমি নির্বাচন পরবর্তীতে ওয়াদা করলাম আমি একটা জাতীয় সরকার করব। সেটাই হবে জাতীয় সরকার, নির্বাচিতদেরকে নিয়ে একটা জাতীয় সরকার। অনির্বাচিতদের নিয়ে একটা জাতীয় সরকার করলে এটা গণতন্ত্রের জন্য একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যার জন্য করে না। আপনারা বললেন ওই যে কি জানি কক্সবাজারে কে জানি কার সাথে বসেছিল, নির্বাচন কমিশন সানাউল্লাহ, ওনার সাথে বসা ছিল যিনি নৌবাহিনীর ফার্ম অফিসার। সিনিয়র কোনো পদ, বাট ইয়ে হচ্ছে ভাগনা, তারেক সিদ্দিকের ভাগনা। যাই হোক, হ্যাঁ, তা কি হয়েছে, বসেছিল না, উনি সেখানে বলেছিলেন নির্বাচন কমিশনের কর্নেল সানাউল্লাহ মেবি, তো উনি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে যৌথ অভিযান শুরু হবে, আইন শৃঙ্খলা স্বাভাবিক করার ব্যাপারে 3টা এজেন্ডা দিয়েছিলেন। তো পাশেই বসেছিল আর কি উনি। তো এই ছবিটাই আমরা দেখছি যে গণমাধ্যমে খুব ভাইরাল হচ্ছে আর কি। হ্যাঁ, এটা খুব হাইলাইট করছে, খুব ভালো। রবি ভাই আপনার কাছ থেকে 5 সেকেন্ড মার্জনা করে চেয়ে নিচ্ছি। হাসিনা 5 মিনিট না 5 সেকেন্ড, আমাদের কিছু অ্যাপ্রোচও কিন্তু বদলাতে হবে। ধরেন তারেক সিদ্দিকী খুবই নিকৃষ্ট লোক, তার বিচার হচ্ছে। তারেক সিদ্দিকীর ভাগনার বিরুদ্ধে, সে তো চাকরিরত আছে, তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আপনি তাহলে প্রশ্ন তুলতে পারেন। তাহলে তো সেটা জিজিয়া করের মতো হবে। কোন বাবা আছেন এক দল করে, ছেলে আরেক দল করে, আর সে তো নৌবাহিনীর মধ্যে আছে। আমি কিন্তু রবি ভাই আমি ওই লোককে চিনিই না, আমি এমনি না মামুন ভাই, আপনি যেভাবে বলছেন সেটা তো ইন জেনারেল বলেন, আমি তথ্যভিত্তিক বলছি। জি বলেন। শুনেন, গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমি সাহেব সেনাবাহিনীতে চাকরি হয়েছিল তার কি পাকিস্তান আমলে না বাংলাদেশ আমলে?
বাংলাদেশ আমলে। তিনি হাসিনা যতবার সরকারে ছিল ততবারই এই পদে মানে ওনার পদগুলিতে আসীন ছিলেন এবং এনজয় করেছেন, এবং নরমালি প্রমোশনও পেয়েছে। সবকিছু হয়েছে। উনি তো হলো একটা সিমলি সেকেন্ড লেফটেন্যান্ট ছিলেন, সেখান থেকে ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে, এবং কর্নেল থেকে ব্রিগেডিয়ার হতে হলে মানে কর্নেল পোস্ট পর্যন্ত হলো এটা হলো বাহিনী পোস্ট, আর তারপরে প্রমোশন পাইতে হলে সেগুলি রাজনৈতিক ব্লেসিং লাগে। পলিটিক্যাল পোস্ট আমরা মনে করি জেনারেল গুলি 3 স্টার বলেন, 4 স্টার বলেন, 2 স্টার বলেন। তো ব্রিগেডিয়ার আজমি সাহেব কি হাসিনারে খুন করতে পারছে? ব্রিগেডিয়ার আজমি সাহেব কি নীতি নির্ধারণের কোনো কিছু করতে পারছে? উনি তো ব্রিগেডিয়ার জেনারেল ছিল। তো ওই ধরনের একটা চাকরি তারেক সিদ্দিকী বা ওয়াকারের ভাই বা ভাগিনা বা পোলাই করে, তাতে Anyway, দেশের মানুষ সংক্ষেপ করবেন। আমরা এত মানে না বিস্তারিত ভাই, আলোচনা আমরা সংক্ষেপ করতে চাই না, আমরা সংক্ষেপ করতে চাই না, কারণ আপনারা যেভাবে কথা বলেন এটার উত্তর না দিলে জনগণ বিভ্রান্ত হয়, এই জন্য আমাদেরকে বলতে হয়। না, এই প্রসঙ্গটা তো আমি আর তুলি নাই। এটা তো মামুন খুব এর আগের পর্বেই আমি মেজর আফসারিকে আমি জিজ্ঞেস করছিলাম। যেহেতু উনার হ্যাঁ, ওইটা এই জন্যই বললাম যে এগুলি, এটা বাংলাদেশ একটা ছোট দেশ, কেউ না কেউ কারো আত্মীয়, হাজারো আত্মীয় আছে আমাদের, আমরা তো এটাও জানি না। শেখ মুজিবুর রহমানের আপন চাচাতো ভাই, উনি পিস কমিটির চেয়ারম্যান ছিল, ওনার নাম হলো শেখ মোশাররফ। এবং বিএনপি জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলো তখন শেখ মোশাররফ সাহেব আমাদের টঙ্গিপাড়া উপজেলার বিএনপি সভাপতি ছিলেন। তাহলে এগুলির আপনারা যেভাবে ধরেন, আর এই যে প্রশাসন নিয়ে কথাটা বলছেন, আপনার সামনে কি বলছেন যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, কখন বুঝলো? যখন এনএসআর ডাইরেক্টর বা ডিজি তারেক রহমান সাহেবের সাথে দেখা করলো, তখন উনি বুঝলো প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়ছে। উনি কিভাবে বুঝলো এটা? বুঝলো যখন নাকি ওনারা এই 1.5 বছর পর্যন্ত প্রশাসন চালাইছে, ওনারা ওনাদের নাম ব্যবহার করে যারা ইচ্ছা তারা ধমক দিচ্ছেন, যা বলছেন তাই শুনছেন। আমি আপনাকে একটা ইনস্ট্যান্ট তথ্য ছাড়া কথা বলি না, ইনস্ট্যান্ট আপনার একটা কথা বলি। স্বাস্থ্যের ডিজি নিয়োগ হয়েছে, 3 মাস পর্যন্ত এটা স্বয়ং প্রধান উপদেষ্টা নিয়োগটা দিচ্ছেন। ডিজির নিয়োগটা কিন্তু প্রধান উপদেষ্টার পারমিশন ছাড়া হয় না, নিয়োগ দিচ্ছেন। 3 মাস পর্যন্ত হ্যাং হয়েছিল, সেই ডিজি তার পদে বহাল হতে পারেন নাই। পরবর্তীতে তাকে পাল্টাইয়া দিয়ে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে যাকে চুজ করেছিল, প্রস্তাব করেছিল, সে লোকরে বাধ্য হইয়া প্রধান উপদেষ্টা ডিজি করতে পারবে। এখন এই হাসনাত সাহেবরা, সাজ্জিদ সাহেবরা যখন টেলিফোন উঠাইয়া বলে আমি অমুক বলছি এই কাজটা করে দাও, দেখছে যে না, এটার কোনো রেসপন্স পায় না, তখনই তারা বুঝতে পারলো যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। অন্যায় কাজ করতে করতে আপনার যখন অন্যায়ের চরম শিখে পৌঁছে যাবে, তখন আপনার মুখ দিয়ে সমস্ত কথাবার্তা আসবে। এটা হলো আমাদের অবস্থা, এই জন্যই আমাদের এই দুর্দশা। আর ওই যে আপনি যে বললেন শেষ বেহেস্তের করবেন ভিতরে please। নিয়ে, হ্যাঁ এটাই শেষ কথা। বেহেস্ত নিয়ে যে আপনার প্রশ্নটা বললেন, পৃথিবীতে বেহেস্ত কিনা বেচা হবে, এটা কিন্তু আমাদের ধর্মে আছে, পৃথিবীতে আচ্ছা, কেনা এটা বেচা আপনি হবে। আগের পর্বে আলোচনা করেছিলেন, এটা নিয়ে হ্যাঁ, আলোচনা করি। হ্যাঁ, না এটা নিয়ে আলোচনা করবো না, তো please। হবে। তো এই বিষয়ে যদি কেউ আলোচনা করে তাতে মহাপাপ হবে না, অশুদ্ধ হবে না। সেজন্য আমরা বলছি যে আপনি প্রশ্নটা উঠেছেন দেখে আমি কথাটা রিপিট করলাম, নাইলে আমি বলতামই না। এই না, বিষয়ে আপনারা একবার আগে তর্ক আমাদের করে কথা বলেন, কিন্তু বলতাম আপনাদেরও তো এরকম না। বিভিন্ন অফার না, দিচ্ছি। আমাদের সম্বন্ধে বিভিন্ন বলছি। ধরনের ভোটের ফলাফল ভোটের দেখাচ্ছি। মাঠে শুনেন, আমার ইতিহাস মাঝখান দিয়া একটা সময় গেছে, তো পিরিয়ড গেছে, যেন অসুবিধা। আমার একজন আত্মীয় যখন বেগম জিয়ার সম্বন্ধে পেপার পত্রিকা, আপনারা টিভি মিডিয়া অনেক কিছু বলতেছিলেন, তো ও আমাকে, ওই মেয়েটা আমার প্রশ্ন করছে যে আমরা যেন এই যে লেখাপড়া করলাম, ইউনিভার্সিটিতে গেলাম, অনার্স করলাম, খালেদা জিয়া নামে একটা লোক আছে, জেলে আছে, এতিমের টাকা মারছে, এটা আমরা শুনছি, তো ওনার যে এত গুণ আছে এটা তো শুনিনি। তার মানে হলো এই প্রজন্মের ছেলেরা
খালেদা জিয়াকে এটাই চিনে না, কারণ তাদেরকে ডার্কে রাখা হয়েছে, তার কারণ পর্দার পিছনে রাখা হয়েছে, বিহাইন্ড দ্য সিন। আমাদের দুর্ভাগ্য, সঠিক ইতিহাস আমরা চর্চা করি না। চর্চা করলে আজকে একটা জিনিস শুনেন, ওই যে মেজর সাহেব আছে, আমি বলি আমরা তো কত খারাপ লোক সেটা একবার দেখেন। আমাদের একজন লোক এই বিডিআর এর ঘটনায় একজন আর্মি অফিসার ক্রসে তাকে হত্যা করা হয়েছে, তাও কি বাসাতে ডেকে তার বাসার নিচের তলায় তাকে ছেলে মেয়ে সবার সামনে গুলি করে হত্যা করছে। মেজর জাহিদ, তার এক ফ্রেন্ড ছিল, এই কিলিং, এই যে 57 জনের অফিসার যে মারা গেছে তার মধ্যে তার এক মেজর, তার কলিগ ছিল, সে তখন বগুড়াতে চাকরি করতো ক্যান্টনমেন্টে। তাকে সে রিং করার সুযোগ পাইছিল, তখন সে বলছিল যে ভাই এই ঘটনা ঘটছে, এবং যারা আমাদেরকে হত্যা করতেছে তারা কেউই বাংলা ভাষায় কথা বলে না বা আমাদের দেশের কথা না, আমাদেরকে বলে এই তুম কে হ্যায়, তুম মেজর হ্যায়, তুম অফিসার হ্যায়, এই কইলেই গুলি করে দেয়। এই কথাটা এই মেজর জাহিদ জানতো। গোয়েন্দারা যখন তথ্যটা দেখছে তখন জাহিদ তখন আমরা এসব আলোচনায় না যাই, এসব অনেক লম্বা আলোচনা, এগুলো নিয়ে এখন এটা লম্বাটা ছোট হয়ে যাবে, শেষ করব, লম্বাটা ছোট হয়ে যাবে। এই মেজর জাহিদকে গুলি করে মারিয়া সেখানে ক্ষান্ত হয় নাই এই শেখ হাসিনা, আপনার বান্ধবী, সেখানে ক্ষান্ত হয় নাই। তার ওয়াইফ জেবুন্নেসারে 2টা নাবালক সন্তান সহ আয়না ঘরে নিয়ে দীর্ঘ 6 মাস রাখছে। তারপরে তারা কোর্টে প্রডিউস করছে, উনি জেলে ছিলেন। 5 তারিখ হওয়ার পরে এই ছেলেরা রক্ত দিয়ে যখন দেশ স্বাধীন করছে তখন এই জেবুন্নেসার জেল থেকে বেরিয়ে আসছে। ইতিহাসই বলি না, আমি চাটুকারি করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি মেজর আফসারি, মানে আপনারা আসলে আমি বুঝতেছি না, আপনারা মানে আপনাদের কথাবার্তার মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে। তো পরিবর্তন আসবে তো, চাটুকারি করলে পরিবর্তন কিনা ক্ষমতা আসে সেটাও তো বুঝতেছে না, সেটাও তো মানে এটা তো আসলে ঠিক না। ঠিক আছে, আপনি আগে তো এইভাবে হাসিনা ক্ষমতায় 4 বার ছিলাম, এই চাদরে এটাই গাই দিছি আর এখন ওইটাই গাই দিই। আমাকে ক্ষমতার স্বাদ দিতে বলেন না, ক্ষমতা নিয়ে বড়াই করি না আমরা। এই সমস্ত ক্ষমতা টমতা বাদ দেন, এগুলি ছাড়া আমার একটা সামাজিক মর্যাদা আছে। রবি ভাই তো আর সব জায়গায় নাই, আছে, আইডেন্টিটি আছে, কোনো একজন সমাজের মানুষ আমাদেরকে শ্রদ্ধা করে, ভালোবাসে। রবি ভাই আমার সময় নিয়ে নিচ্ছেন। আফসারি ভাই, আপনার কাছে প্রশ্ন, যে হাসনাত আব্দুল্লাহরা যেটা বলছে আর কি, প্রশাসন যেমন আজকে একটা ডায়লগ দিয়েছে যে তারেক রহমান কয়টা সিট চায় সেটা দিয়েই দেখ না কেন, এত নির্লজ্জভাবে প্রশাসন কেন মানে হস্তক্ষেপ করছে সেটা। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায় না, আমার প্রশ্ন হচ্ছে যে যদি সঠিক নির্বাচন হয়, বিএনপি তো এমনিতেও ক্ষমতায় আসতে পারে, তাহলে এই প্রশ্নগুলো কেন উঠছে? মানে আগে থেকে জায়গা তৈরি করছে। হাসিনা আপা, আমি আর 10 সেকেন্ড বলি। হাসনাত আব্দুল্লাহরা তো ইউনূস সাহেবের নিয়োগকর্তা, তো নিয়োগকৃত যে ব্যক্তি ইউনূস সাহেবকে ওনারা গিয়ে কথা বলে না কেন? তাদের তো গভীর, বিএনপি যদি নরমালি ক্ষমতায় আসে তাহলে কি এই কথাগুলো আগে থেকে তারা তৈরি করে রাখছে কিনা? মানে এই প্রশ্ন তো বিএনপি কে তুলে লাভ নাই। হাসনাত আব্দুল্লাহরা তো অনেক বড় ব্যক্তি এখন, তাদের যে তাদের নিয়োগকৃত যে ইউনূস, আসিফ নজরুল সহ যারা আছে, রিজওয়ানা, তাদেরকে বলুক। জি, আফসারি ভাই বলুক এখন আমাদের প্রোগ্রামে। জি, আমি আসবো এই কথায়, ভুলে গেলে একটু মনে করাই দিন। আমি অন্য সিরিয়ালি আসি। প্রথম কথা হলো, ব্রিগেডিয়ার জেনারেল আজমি সম্পর্কে এখানে যে তথ্য দেওয়া হলো এটা সঠিক নয়। ব্রিগেডিয়ার জেনারেল আজমি অনেক সাফার করেছেন আর্মিতে। একবার ওনার পিতা গোলাম আজম গিয়েছিলেন ক্যান্টনমেন্টে, এটা নিয়ে উনি অনেক লজ্জিত হয়েছিলেন, অনেক অসুবিধায় পড়েছিলেন। আমাদের সবার বাপ মারা সুযোগ থাকলে আমাদের বাসায় বা ক্যান্টনমেন্টে যায়, কিন্তু এটা নিয়ে সমস্যা হয়েছে। উনি অনেক ভালো ভালো কোর্সে যেতে পারেন এই বিদেশে, এবং উনি কিন্তু কমিশনে জয়েন করেছিলেন ট্রেনিং শুরু হয়ে যাওয়ার কয়েকদিন পরে। তো এখন আমি একদিন ওনাকে জিজ্ঞেস করলাম, ক্যান্টনমেন্টের গেটে আমরা হাঁটতেছি পাশাপাশি, আমার চেয়ে অনেক সিনিয়র উনি, 2.5 বছর প্রায়, কিন্তু যেখানে আমাদের একদিনের সিনিয়রিটি অনেক ম্যাটার করে। আমি বললাম যে স্যার আর কত, উনিও মেজর আমিও মেজর, এটা হওয়ার কথা ছিল না। আর কিছুদিন উনি, আমি যদি আর চাকরি করতাম তাহলে আমি হয়তো সিনিয়র হয়ে যেতাম, উনি আমার জুনিয়র হয়ে যেতেন। দুঃখজনক, এটা হওয়া উচিত না। ওনার মতো সোল্ড হোল্ডার 1 নাম্বার ক্যাডেট একটা কোর্সে। আমি বললাম যে স্যার আর কত? দেখো আফসারি, ধৈর্য ধারণকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে।
এটা আমি কিছুদিন আগে ওনার একটা অনুষ্ঠানে বলেছিলাম মাইকে, উনি আবার এটা জবাব দিয়েছে যে হ্যাঁ আমি এরকম একটা কথা হয়েছিল। আচ্ছা যাই হোক, আমরা নির্বাচন নিয়ে আসি। আমার মনে হয় আমরা হিসাবগুলো একটু ভুল করি। দেখেন, আমরা নির্বাচন অ্যাকচুয়ালি পাচ্ছি, অনেকে বলে 15 বছর পরে, আসলে তা নয়। কিন্তু 15 বছর আগে 2 বছর ছিল একটা বিশেষ সরকার, তার আগে 5 বছর আগে নির্বাচন হয়েছে, অর্থাৎ 22 বছর পরে নির্বাচন, 22-23 বছর পরে নির্বাচন হতে যাচ্ছে। আমরা যত ডেটা বলি আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের, সেটা 22 বছর আগে। এটা পরিবর্তিত হয়েছে, হবে, এবং এই যে কয়দিন হাতে আছে এখানেও আবার ওলটপালট হতে পারে। এটা গ্রাফ ওঠে নামে, একটা দুইটা কথার জন্য অনেক। আজকে দেখেন, যেই যেই আপনার রুমিন ফারহানা নিজের সব দিয়ে দিত দলের জন্য, এখন দলের বিরুদ্ধে যে উনি কিভাবে বলতেছে যে চাঁদা না বন্ধ করতে হলে, দালালি বন্ধ করতে হলে, এটা বন্ধ করতে হলে আমাকে ভোট দিবেন, বিএনপিকে দিবেন না। টেন্ডারবাজি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করার জন্য সবকিছু বন্ধ হয়ে যাবে উনি দিলে। এটাও রাজনৈতিক কথা। উনাকে বানালে আবার উনি বলছে আমি এমপি হব মানে আপনার সবাই এমপি হয়ে যাবেন। সবাই এমপি হলে তো বিশৃঙ্খলা হবে দেশে। যাই হোক, এগুলো রাজনৈতিক। যেটা যেটা রবি ভাইও বললেন যে এই পাল্টাপাল্টি কথা হবেই, মানে এই পাল্টাপাল্টি কথাটার পরিবর্তনই আমরা চেয়েছিলাম। আজকে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি রাজনীতি নিয়ে, এই রাজনীতির পরিবর্তনটাই আমরা চেয়েছিলাম। আমি ডক্টর বদিউল আলম মজিদ আমাকে গিয়ে বারবার বলেছি যে ট্যাক্স ফ্রি গাড়ি বাদ দেন, প্লট বাদ দেন, স্থানীয় সরকারের উপরে কর্তৃত্ব বাদ দেন, দেখবেন ক্যান্ডিডেট পাবেন না। আর আজকে হাজার হাজার ক্যান্ডিডেট হয়। আমরা বানাবো একটা লোভের জায়গা, আর বলবো তোমরা নির্বাচনে আইসো না। যারা ওই গম, রুটি, ট্যাক্স ফ্রি গাড়ি, এই জন্য ওই জামাত এবং এই যে আব্দুল্লাহ এরা বলতেছে যে আমরা গাড়ি নিব না। এবার অনেকে হয়তো নিবে না, অতীতেও নেয়নি। আমি যতদূর জানি গণফোরামের মোকাব্বির খান এই গাড়ি নেন নাই। আর রুমিন ফারহানা আবার ক্ষমতায় গিয়েই, মানে দায়িত্বে গিয়েই সে প্লট চেয়েছিল, এটা নিয়েও ট্রল হয়েছে অনেক কিছু। যাই হোক, তো এই পার্সেন্টেজটা এবার ঠিক থাকবে না। তো সেই রুমিন ফারহানাই তো এখন আবার বলছেন যে মানে এটা রং বদলায়। হ্যাঁ, এই কথাই তো আমরা বলছি, অতীতে বলছি, এখনো বলছি। এখন এইবার যদি খুব ভালো নির্বাচন হয়, মানে নির্বাচন ব্যবস্থাপনা যদি ভালো থাকে, তাহলে এমন হতে পারে দুইটি দলের মধ্যে এমন কম্পিটিশন যে কয়েকটা সিটের জন্য কেউ সরকার গঠন করতে পারছে না অন্য কোনো দলের সাপোর্ট ছাড়া, কোয়ালিশন ছাড়া। সো আমরা এখন এটা বলতে পারবো না। আমি নিজেও মনে করি নির্বাচনের আগের রাতেও চেঞ্জ হয়ে যায় ভোটারদের মন, এমন ফ্লেক্সিবল বাংলাদেশের মানুষ। এরকম অতীতে ঘটেছে, যারা নতুন কাপড় বানিয়েছে, সরকার গঠন করবে, রেজাল্ট হয়ে যাবে, তখন থেকে তারপরে আবার তারা বিরোধী দলে বসতে হয়েছে। সো আমরা এত সহজ হিসাব যদি আমরা করে ফেলি 22 বছরের আগের হিসাব এখন, যেমন ওই যে মহাত্মা গান্ধীর রাজনীতি তখন ফিট ছিল, ইয়েরও এই যে আফ্রিকার আন্দোলনের জন্য ম্যান্ডেলারও ছিল, কিন্তু এইখানে এসে এই যে আমরা আরো 25-30 বছর পরে এসে এখনই নরম রাজনীতি। এই জন্য মাহাত্মাকে তো গুলি করে মেরেছে। আমি দেখেছি যারাই বেশি মহৎ হয়েছে, শেখ মুজিবকে ওইভাবে হত্যা করা হয়েছে, নিরাপত্তার প্রতি খেয়াল নাই। তো রাজনীতি এমন একটা পরিস্থিতি হয়েছে অর্থনৈতিক কারণে, যার জন্য এখন নিরাপত্তা হয়ে গেছে মুখ্য। ওখানে উদার হতে গেলে জীবনটা চলে যায়। তো যাই হোক, এখন দেখেন এই যে সরকার, এলডিপির কথা বলা হলো, জামাতের কথা বলা হলো, আজকে দেখেন একটা দলে কতটুকু এত দেউলিয়া হয়ে গেল যে অন্য দলের 2টা সাধারণ সম্পাদক এসে জয়েন করলো। কেন তারা বললো না না আমরা, আমাদের একটা প্রেস্টিজ আছে, আপনারা দল ছেড়ে এখানে কেন আসবেন? কি দরকার ছিল এই 2টা ক্যান্ডিডেট? এই উদাহরণ তৈরি করতে পারতো না? এই যারা আসছে তারা আবার 300 সিটের টাকা নিয়েছে, নমিনেশন বিক্রি করেছে, কইরা তাদের কাছে মুখ ফিরে এসে আর একটা দলে নির্বাচন করে ফেলতেছে। এইটা কি রাজনীতি? এটা কি হওয়া উচিত? শুধু কি তাই? আফতারি ভাইয়ের ফর্মার কলিগ সব। হ্যাঁ, জি জি, আমি বলছি এখানে খুব দ্বৈত নাগরিকত্বের মানে 26 জনের লিস্ট করা আছে। হ্যাঁ, উনি মামুন ভাই খুব সুন্দর। হ্যাঁ বলেন, কিছু বলবেন? কি এমন লোভনীয় বিষয় যে নাগরিকত্ব ত্যাগ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে এখন বাংলাদেশের এমপি হতে চাচ্ছে। তারপরে আসতেছি, আমার কথা তো কলিগ বললো যে ইয়েরে। হ্যাঁ, আমি আসতেছি। আমার কথা তো অনেকেরই ভালো লাগবে না, এই জন্য নির্বাচনে দাঁড়াবো না। কারণ আমার তো যারা যে দেখেন তেল কিন্তু সরিষাতে হয়, বড় তালে হয় না। ভালো মানুষের সংখ্যা এখনো কম, আর থাকলেও তারা ঘাপটি মেরে আছে। তাদের প্রেস্টিজ অনেক কিছুই বিবেচনা করে চলতে হয়। এখন আমার 2জন কলিগের কথা সবাই ভুল বলে তথ্যটা, ওনারা একটু জেদ করেই গিয়েছে। আচ্ছা, বিএনপির পিছনেও কিন্তু আমাদের এনসিপি ঘুরেছিল। এনসিপি রাজনীতিতেই হয়তো আসতো না, 6 মাস পরে এসেছে। বিএনপি যদি জাতীয় ভূমিকাটা পালন করতো, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, যে যদি দেখতো তারা যে বিএনপি আওয়ামী লীগের পরে একটা সুন্দর রাজনীতি, যেটা মামুন ভাই বললেন 3 মাসে নির্বাচন হয়ে তারা যদি সুন্দর দেশ চালাতে পারতো,
বা এরকম একটা পরিবেশ তৈরি হতো, তাহলে হয়তো এনসিপির জন্মই হতো না, ওটা ঠেকে হয়েছে। ঠিক জামাতেও তারা ঠেকে গিয়েছে। এখন আছে আমার দুইজন কলিগের কথা। মামুন ভাই এটা খুব খেয়াল করবেন, আমি দুইজনকেই ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি, দুইজনই বলেছে ঘোষণা দিয়ে যে আমরা নির্বাচনে যাব না। আমাদের এই দুইজন কলিগ কিন্তু যত খারাপই আপনারা বলেন না কেন, কিন্তু তারা এইবার নির্বাচনে যাচ্ছেন না, এলডিপির উনিও না, এই আক্তার স্যারও না। তো সুতরাং ওনার সবাই এই বক্তব্যের কারণ কি? আমি জামাতে যাই নাই, জামাতও এলডিপি তে আসে না, তা আমরা তো দেখলাম দুজনে বসে মানে জোট ঘোষণা করলো। না, উনি আজকে নিজেই তো বলছে আমি সদস্য পদ কিনে, ওনার তো বহিষ্কার করলেও বহিষ্কার হয় না, বহিষ্কার বললেও আমি বিএনপিতে আছি, বহিষ্কার করলে কি, এটা ভিন্ন জিনিস, এটা ব্যক্তি। আফসারি ভাই আমি বোধহয় বুঝাতে ভুল করেছি। কর্নেল অলি সাহেব, বলেন। মেজর আক্তার সাহেব সিনিয়র, তারা অবশ্যই হ্যাঁ, আপনার কলিগ। আমি কলিগ হ্যাঁ। বলেছি গণ অধিকারের নুরু আর রাশেদকে, যে দল ও আচ্ছা, ওটা খুব অল্প দিনের কলিগ তো, বছর মানে। আর ওই গণ অধিকারের ভাগটা তো আমার হাতেই হয়েছে, ভালো মন্দ ভাগটা আমিই করে আসছি, ফারুক এখানে করেছিলাম, তখন ডক্টর রেজা কিবরিয়া বাইরে ছিলেন, আমি ওটা বুঝি না, ওই কলিগ না, রাজনৈতিক কলিগ বলে ভালো হতো আর কি। বাট ওইটাও ক্লিয়ার করা উচিত, ওনারা দুইজন নির্বাচনে যাচ্ছেন, ওনারা নির্বাচনের জন্য আসে নাই, তারা জেদ করে এসেছে। তারা এটা যেই জামাতের সাথে বসার জন্য এলডিপি হইলো তৈরি, সেই এলডিপি আবার জামাতের সাথে এখন রাজনীতি করছে, কারণ ওনার তো সেকেন্ড ম্যানকে নিয়ে গেছে আরেক দল। এটা তো রেশারেশি, যে রবি ভাই বললো এটা পাল্টাপাল্টি হয়। এই পাল্টাপাল্টিটা যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই প্রকৃত রাজনীতি করে, তারাই প্রকৃত মানুষ। আমরা ওই পাল্টাপাল্টিটা দেখতে চাচ্ছিলাম না, একজন আরেকজন এগুলি করবে, আরেকজন আরেকজনে মারবে, একজন একটা কটু কথা বলবে, আরেকজন কটু, এইখান থেকে